আচ্ছা, তোমরা কি 1 নম্বর কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। রেসপন্স এখন কি প্রবলেম জি হচ্ছে? ম্যাম। না ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রবলেম হলে আমাকে নক করো, ঠিক আছে? আচ্ছা, আমরা কতদিন হচ্ছে এই ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। কতদিন নেটওয়ার্কের প্রবলেম ছিল, আসলে এই 2 দিন নেটওয়ার্কের প্রবলেম ছিল। ক্লাস নেওয়াটাই আসলে টাফ হয়ে যাচ্ছে এখন ডে বাই ডে। এটা আমরা একটু শুরু করছিলাম, ঠিক আছে, যে একটা আমরা ব্রিড ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে করবো, আমরা ব্রিড ডেভেলপ করার, রুরাল পোল্ট্রি যে ব্রিড ডেভেলপ করার যে স্ট্র্যাটেজি পড়বো, তার আগে হচ্ছে আমাদের জানতে হবে যে কি টাইপের বার্ড হচ্ছে আমরা সিলেক্ট করব, এক টাইপের বার্ডের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, ককটেল যদি আমরা একটা সিলেক্ট করি তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, ঠিক আছে। কিভাবে হচ্ছে একটা বার্ডকে আমরা চিনতে পারবো যে সে লেইং কন্ডিশনে আছে নাকি নেই। এটা হচ্ছে কতদিন আমরা অলরেডি আলোচনা করেছিলাম। তো আমি প্রথম দিক থেকে রিপিট করব না, এরপর থেকে রিপিট করার সময় অলরেডি এগুলো হচ্ছে খুব সহজ টপিক, আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। সো আমরা এরপর থেকে শুরু করি, ঠিক আছে। এটা তোমরা দেখলে বুঝতে পারবে, অলরেডি তোমরা একটু পড়ে দিচ্ছো যে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এটা একটা গুড লেয়ারকে আমরা সিলেক্ট করতে পারি, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, একটা ককটেলের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, ঠিক আছে, এবং একটা বার্ড হচ্ছে লেইং কন্ডিশনে আছে কি নেই সেটা আমরা কিভাবে বুঝবো। এবং আমরা যখন বাইরে থেকে কোনো বার্ড আমরা আমাদের ফ্লকে বা আমাদের বাস্কেটে, আমাদের শেডে আমরা ইন্ট্রোডিউস করব, তখন হচ্ছে আমরা এই বার্ডটাকে হচ্ছে 2 উইকস বা 14 ডেজ আমরা সেপারেট করে রাখবো। এইটাকে আমরা নাম দিয়েছি কোয়ারেন্টাইন। তাতে হচ্ছে সে যদি কোনো ডিজিজ বা কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়ার ক্যারিয়ার হয়, তাহলে হচ্ছে আমরা এটা সহজেই আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। এই 14 ডেজের মধ্যে বা 2 উইকস এর মধ্যে সেটা সাইন সিমটম শো করবে। এরপর আসতেছি স্ট্র্যাটেজি ফর ব্রিড ইমপ্রুভমেন্ট। ব্রিড ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি বা কি কি হচ্ছে কলা কৌশল আমরা ফলো করতে পারি। তার আগে হচ্ছে আমরা কিছু কথাবার্তা বলে রাখবো। স্ট্র্যাটেজি ফর পোল্ট্রি ডেভেলপমেন্ট: poultry breeds suitable for family poultry smallholders in tropical countries must differ from those used in intensive production. প্রথমেই হচ্ছে আমরা যদি ইন্টেন্সিভ প্রোডাকশনের জন্য যে বার্ডগুলো সিলেক্ট করব এবং ফ্যামিলি পোল্ট্রি বা রুরাল পোল্ট্রির জন্য যে বার্ডগুলো সিলেক্ট করব, তার স্ট্র্যাটেজি কিন্তু দুটো ডিফারেন্ট হবে, ঠিক আছে। ইন্টেন্সিভ প্রোডাকশনের জন্য যেই বার্ডগুলো আসবে, রুরাল পোল্ট্রি প্রোডাকশনের জন্য সেই বার্ড আসবে না, ঠিক আছে। এবং এটা হচ্ছে ফোকাস করবে কি, দেখো, ইমপ্রুভিং ইন্ডিজিনাস ব্রিডস while also making use of pure exotic and cross breed where appropriate. আমরা লোকাল ব্রিডের সাথে সাথে যেখানে আমাদের দরকার এক্সোটিক এবং ক্রস ব্রিডও আমরা ব্যবহার করব, ঠিক আছে। এবং এই লোকাল ব্রিড হচ্ছে কনজারভেশনটা হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা এসেনশিয়াল পার্ট। যদি আমরা চাই যে আমাদের টেকসই উন্নয়ন যেটাকে বলে, যেমন দেখো, কনজারভেশন অফ লোকাল ব্রিডস প্রসেসিং জেনেটিক ভেরিয়েশন স্পেসিফিক টু পার্টিকুলার এনভায়রনমেন্ট ইজ এসেনশিয়াল ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন, এসডিজি। আমরা হচ্ছে এখন এই দেশের যেগুলো নিয়ে আমরা আমরা খুব পরিচিত, তোমরা রিসেন্ট এগুলো পড়ে তো আসছো। যদি আমরা এই পার্টিকুলার জেনেটিক ভেরিয়েশন আমরা কাজ করতে চাই, লোকাল ব্রিডটাকে যদি আমরা কনজার্ভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে কোন ব্রিডটা অ্যাডাপ্টেবল, সেই ব্রিডটাকে হচ্ছে আমাদের নিয়ে আমাদের কাজ করতে হবে, যদি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই, ঠিক আছে। এবং দেখো, although they exist as numerically small population, যদিও তারা সংখ্যায় খুব কম, হ্যাঁ, লোকাল ব্রিডস আর নট অনলি হাইলি অ্যাডাপ্টেবল। বলা হয়েছে যে এই যে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের যে লোকাল ব্রিডটা, যে এনভায়রনমেন্টে যেই বার্ডটা অ্যাডাপ্টেবল, সেই বার্ডটাকেই আমরা সিলেক্ট করব। এবং এখানে বলা হয়েছে যদিও এই বার্ডের সংখ্যাটা খুব কম এবং এরা হচ্ছে শুধুমাত্র সুন্দরভাবে অ্যাডাপ্টেডও না, হ্যাঁ, এরা ওয়েল অ্যাডাপ্টেডও না, হাইলি অ্যাডাপ্টেডও না, এবং যে ন্যাচারাল যে এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টের বার্ডটাকে, লোকাল বার্ডটাকে যদি আমরা সিলেক্ট করি, তাতে বলা যায় যে এই ন্যাচারাল এনভায়রনমেন্টে তারা শুধু হাইলি অ্যাডাপ্টেড না, তারা হচ্ছে, দেখো, যে দে আর নট অনলি অ্যাডাপ্টেড টু ন্যাচারাল এনভায়রনমেন্ট বাট আর অলসো অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য লাইফস্টাইল অফ দ্য রুরাল পিপল। এটা হচ্ছে ভিলেজ কন্ডিশনাল চিন্তা করো, তারা ওই পরিবেশে শুধু হাইলি অ্যাডাপ্টেড না, তারা একটা ভিলেজ পরিবারের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে গ্রহণ করা হয়, যেখানে হচ্ছে পিপল, লাইভস্টক, এনভায়রনমেন্ট সবাই মিলে হচ্ছে একটা ব্যালেন্স সাস্টেনেবল ইকোসিস্টেম ডেভেলপ করে। তাহলে হচ্ছে আলটিমেটলি এটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যায়, ঠিক আছে। এবং এই সিচুয়েশনটা হচ্ছে, দেখো, and thus the potential impact of any intervention to improve production
ইন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম শুড বি প্রিডিটারমাইন্ড। এবং যেহেতু হচ্ছে পিপুলের সাথে লাইভ স্টক এবং ইনভায়রনমেন্ট তারা হচ্ছে একটা ব্যালেন্স এবং সাস্টেনেবল ইকোসিস্টেম ডেভেলপ করে, সেহেতু তাদের ক্ষেত্রে যদি আমরা কোনো প্রোডাকশন বাড়াতে যাই বা কমাতে চাই, কোনো যেন আমাদের ইন্টারভেনশন করতে হবে, তাদের বাধা দিতে হবে, তাদের যে ছন্দ মতো তাদের লাইফ লিড করতেছে বা যেভাবে হচ্ছে পিপুলের সাথে ইনভায়রনমেন্টের সাথে বার্ডগুলো ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আমাদের কিছু ম্যানেজমেন্ট বা কোনো ব্রিডিং এর ইন্টারভেনশন করতে হবে। তখনই হচ্ছে আমরা চিন্তা করব যে আমাদের এই যে আমরা পেরি আরবান বা ইন্ডাস্ট্রিয়াল বা স্মল স্কেলে এই কোথায় আমরা ইন্টারভেনশনটা করতেছি, আদৌ আমার এই ফলটা আমি কিরকম পাচ্ছি, ঠিক আছে। এবং বলা হয়েছে দেখো এই যে সিচুয়েশনটা আমি ইন্টারভেনশন করব, তাহলে হচ্ছে এটা লেস সেন্সিটিভ হচ্ছে পেরি আরবান, উপশহর এবং ইন্ডাস্ট্রিয়াল এবং স্মল স্কেল ইন্টেন্সিভ প্রোডাকশনের ক্ষেত্রে। বাট যদি হচ্ছে আমরা র্যাপিড ইমপ্রুভমেন্ট করতে চাই, হ্যাঁ, ওয়েল ডিজাইন প্রোগ্রাম দ্বারা এবং রুরাল পোল্ট্রি ক্ষেত্রে, সেক্ষেত্রে এর গ্রেট ইম্পর্টেন্ট রাখে, ঠিক আছে, এবং ডেভেলপিং কান্ট্রিজে। এবং এখানে হচ্ছে বলা হয়েছে যে দেখো দি ফলোইং টু রুলস শুড বি ইনকর্পোরেটেড ইনটু ব্রিডিং স্ট্র্যাটেজিস। যদি ব্রিডিং স্ট্র্যাটেজিস আমরা করতে চাই তাহলে নিচে দুটো রুলস বলা হয়েছে, সেটা হচ্ছে খুবই এটার সাথে ইনকর্পোরেটেড, সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে জার্মপ্লাজম ইন ট্র্যাডিশনাল কন্ডিশন শুড বি মডিফাইড আনটিল ম্যানেজমেন্ট অ্যান্ড হাউজিং হ্যাভ বিন ইমপ্রুভড, ঠিক আছে। তুমি হচ্ছে হাউজিং কন্ডিশন এবং ম্যানেজমেন্ট কন্ডিশন যদি তুমি ইমপ্রুভ না করে জার্মপ্লাজমটা আমাদের কনজার্ভ করা যাবে না এবং জার্মপ্লাজম আমাদের চেঞ্জ করা যাবে না। তোমরা জানো যে আমরা হচ্ছে ব্রিডিং করতেছি, যে আমাদের জেনেটিক স্টক, জিন ব্যাংক, হ্যাঁ, বা জার্মপ্লাজম, এইটা যদি হচ্ছে আমরা মডিফাই করতে চাই, আমাদের এর আগে অবশ্যই ম্যানেজমেন্ট এবং হাউজিং কন্ডিশনটা করতে হবে, ঠিক আছে। এবং সিলেকশন শুড বি রেস্ট্রিক্টেড টু দ্য লোকাল ব্রিডস। এবং তখন যদি আমরা এটা আমাদের ঠিক না থাকে, তাহলে আমাদের এই লোকাল ব্রিডের সিলেকশনটাও আমাদের রেস্ট্রিক্টেড করতে হবে, ঠিক আছে। এরপর দেখো টেকনিক্যাল কন্ডিশনস আর অপটিমাম এন্ড রেডি মার্কেট এক্সিস্ট। এবং অলরেডি আমি হচ্ছে আলোচনা করেছিলাম, নেটওয়ার্কের প্রবলেমের জন্য বোঝা যাচ্ছিল না, আবার আমি অত বেশি ডিটেইলস আলোচনা করবো না। এবং প্রথমে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, যদি ম্যানেজমেন্ট কন্ডিশন এবং হাউজিং কন্ডিশন যদি ঠিক থাকে, আমি আগের একটা টপিকে পড়েছিলাম যে আমাদের যখন আমরা বলেছি যে আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে হার্ড ডেভেলপমেন্ট এবং এটাকে আমরা সফট ডেভেলপমেন্ট হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট বা ট্রেনিং, হ্যাঁ, মেডিসিন ভ্যাকসিনেশন ব্যবস্থা করা, এবং হার্ড যেটা হচ্ছে সাপোর্ট, সেখানে হচ্ছে হাউজিংটা চলে আসবে। তো আমাদের জার্মপ্লাজম নিয়ে আমরা তখনই কাজ করবো যখন আমাদের ম্যানেজমেন্ট এবং হাউজিং কন্ডিশনটা ইমপ্রুভ হবে। দেন হচ্ছে আমাদের এই টেকনিক্যাল কন্ডিশনটা যখন অপটিমাম হয়ে যাবে, তখন আমাদের হচ্ছে একটা রেডি মার্কেট, আমরা যে বার্ড ইমপ্রুভমেন্টে কাজ করতেছি, আমরা যে ম্যানেজমেন্ট করবো, স্মল স্কেলে ফার্মিং হবে, সেটার জন্য আমাদের একটা রেডি মার্কেট এক্সিস্ট করতেছে কিনা, ঠিক আছে। এবং এটা হচ্ছে দেখো আর মার্কেট এক্সিস্ট ফর দ্য প্রোডাক্টস এন্ড ইমপ্রুভ ব্রিডস প্রসেস এন্ড হাইব্রিড স্ট্রেনস হ্যাভ বিন সিলেক্টেড ফর হাই পারফরম্যান্স ক্যান বি ইন্ট্রোডিউসড ইনটু দ্য পেরি আরবান সিস্টেম ইভেন অ্যাট স্মল স্কেল। এই যে প্রথমে দেখতে হবে যে আমাদের রেডি মার্কেট আছে কিনা, দেন হচ্ছে আমরা ইমপ্রুভ ব্রিড, ক্রস ব্রিড বা হাইব্রিড স্ট্রেন যেটাই হোক, প্রথমে আমরা হাই পারফরম্যান্সের যে ব্রিডটা আমরা ইন্ট্রোডিউস করবো, সেটা প্রথমে হচ্ছে আমরা পেরি আরবানে করবো, একেবারেই হচ্ছে আমরা আরবানে করবো না, প্রথমে আমরা পেরি আরবানে করবো এবং সেটা অবশ্যই স্মল স্কেলে, ঠিক আছে। The most common method of improving the local gene pool is crossing indigenous and exotic birds. হ্যাঁ, এটা হচ্ছে সহজলভ্য এবং সহজ, সব থেকে বেশি যে জিনিসটা প্র্যাকটিস করা হয়, লোকাল যে বার্ড আছে তার সাথে ইমপ্রুভ কিছু এক্সোটিক বার্ডের ক্রসিং করা হয়, ঠিক আছে। এবং তার থেকে আমরা রেজাল্ট পাই হচ্ছে হাইব্রিড অফস্প্রিং, ঠিক আছে, বা এটাকে হচ্ছে হাইব্রিড ভিগর অনেক সময় বলা হয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে হাইব্রিড বলতে, হাইব্রিড ভিগর বলতে যেটা বোঝায় যে আমাদের দুইটা হচ্ছে ব্রিডের ক্রস করার পরে আমরা যে অফস্প্রিংটা পাচ্ছি, আমরা যে বেবিটা পাচ্ছি, বেবি চিক পাচ্ছি, এটার পারফরমেন্স হচ্ছে যদি তার প্যারেন্টস থেকে সে বেশি পারফরমেন্স শো করে, তখন সেটাকে আমরা হাইব্রিড ভিগর বলতেছি, ঠিক আছে। পিওর অর হাইব্রিড ককটেল, ঠিক আছে, পিওর ব্রিড অর হাইব্রিড ককটেল যেটাই হোক না কেন, যদি আমরা হচ্ছে এটা সিলেক্ট করি যে আমরা মিট অর এগ প্রোডাকশনের জন্য সিলেক্ট করবো, অবশ্যই হচ্ছে আমরা লোকাল ফ্লক ইন্ট্রোডিউস করবো, ঠিক আছে, আমাদের ইনক্রিজ এগ প্রোডাকশন করার জন্য, বা যদি আমরা মিট প্রোডাকশনের জন্য চাই, মিট প্রোডাকশন করার জন্য, ঠিক আছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইমপ্রুভ গ্রোথ এন্ড হাই এগ প্রোডাকশন আর জেনেটিক্যালি ইনকম্প্যাটেবল ইন দ্য সেম বার্ড। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে চলে আসছে জেনেটিক রিলেশন। জেনেটিক হচ্ছে এই যে প্রোডাকশনের ক্ষেত্রে জেনেটিকের দুই ধরনের রিলেশন, একটা হচ্ছে পজিটিভ রিলেশন, একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, একটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। একটা বার্ড একই সাথে সে মিট প্রোডাকশন এবং এগ প্রোডাকশন, কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে, প্রবলেম হচ্ছে কোনো?
আচ্ছা তাহলে শুরু করি। এটা হচ্ছে আমি বললাম যে একটা বার্ড থেকে যদি সাপোজ তুমি একটা বার্ড সিলেক্ট করলা, এই বার্ড থেকে যদি একই সময় তুমি চাও যে আমাকে এগ প্রোডাকশনও দিবে আবার মিট প্রোডাকশনও দিবে, এটা সাধারণত পসিবল কম। হ্যাঁ, কারণ হাই সে এগ প্রোডাকশনও দিতে পারে, মিট প্রোডাকশনও দিতে পারে। এটা হচ্ছে তখন আমরা তাকে কি বলি, ডুয়াল পারপাস ব্রিড বলি। বাট কোনো কোনো ব্রিড আছে সে মিট দিবে কম, কিন্তু সে 250 বা 260 আমাকে ডিম দিবে পার ইয়ারে। বা আমরা বলি যে তার টোটাল প্রোডাকশন যে প্রোডাকশনে ধরি পার ইয়ারেই আমরা ধরি। দেন হচ্ছে যদি আমরা চাই যে সে মিট একটা বয়লার স্ট্রেন বা বয়লার হচ্ছে ব্রিডার থেকে আমরা হচ্ছে এগ প্রোডাকশন একটা লেয়ার স্ট্রেনের মতো মানে ই করবো না, এক্সপেক্ট করবো না, ঠিক আছে। এবং এটাকে বলে হচ্ছে জেনেটিক কোরিলেশন, একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, একটা নেগেটিভ কোরিলেশন। এগ প্রোডাকশন যদি হচ্ছে আমার হাই চাই, আমার মিট প্রোডাকশন হাই চাই, এটা সাধারণত সেম হবে না, ঠিক আছে। এটা মডারেট হতে পারে, আপ হতে পারে, লো হতে পারে, কিন্তু একই সাথে দুটোই হচ্ছে লো, হাই হবে না। এটাকে বলা হয়েছে জেনেটিক্যালি ইনকম্প্যাটেবল, ঠিক আছে, দ্য সেম বার্ড জেনেটিক ট্রেটস আর নেগেটিভলি কোরিলেটেড। হ্যাঁ, এটাকে বলা হয়েছে যে এই জেনেটিক প্রোডাকশন ট্রেটটা হচ্ছে নেগেটিভ কোরিলেটেড, যদি হচ্ছে কেউ হচ্ছে একটা যদি এগ প্রোডাকশন বেশি দেয়, আমটা হচ্ছে মিল্ক প্রোডাকশন বেশি দিবে, ঠিক আছে। হুইচ মিনস দ্যাট সিলেকশন ফর ওয়ান ট্রেট উইল রিডিউস দ্য আদার। সহজ কথা হচ্ছে তুমি একটা ট্রেটের জন্য সাপোজ তুমি মিল্ক প্রোডাকশনের জন্য একটাকে সিলেক্ট করো, তাহলে সে এগ প্রোডাকশনটাকে রিডিউস করে দিবে। দেন আসতেছে হচ্ছে ব্রিড সিলেকশন। আমরা কি কি ব্রিড সিলেক্ট করতে পারি, এটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি আমাদের লোকালি যে ব্রিড গুলো হচ্ছে আমাদের সাধারণত পাওয়া যায়, সেই ব্রিড গুলো হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। যখন হচ্ছে তোমার দেখো when you have succeed in improving your productivity and survival of your local feed range poultry through improved management, housing, feeding, chick production, then you further increase productivity by introducing better breed। তুমি কিন্তু প্রথমেই হচ্ছে বেটার ব্রিডে বা স্মল হোল্ডার যে হচ্ছে এই কাজ করতে যাচ্ছে একটা ফার্মার, প্রথমেই সে বেটার ব্রিডের দিকে যাবে না যদি হচ্ছে সে লোকাল যে বার্ড গুলো আছে সেই ফ্রি রেঞ্জ বার্ড গুলো দিয়েছে, বার্ড গুলোতে যদি সে ইমপ্রুভ ম্যানেজমেন্ট, হাউজিং, ফিডিং এবং চিক প্রোডাকশন করে যদি সে মনে হয় যে না সে তার প্রোডাকশন ভালো হচ্ছে এবং এগুলো সে প্রপারলি প্রোভাইড করতে পারতেছে, দেন হচ্ছে সে বেটার ব্রিড ইন্ট্রোডিউস করবে। দেন অপশনটা আসতেছে প্রথমেই হচ্ছে আমরা ফার্স্টেই তাকে বেটার ব্রিড ইন্ট্রোডিউস করবো না। প্রথমে সে একটা ফার্মার অলরেডি তার একটা ফ্লক আছে, ফ্রি রেঞ্জ ফ্লক বা সেমি স্কেভেঞ্জিং সিস্টেমে সে একটা ফ্লক অলরেডি তার আছে, সেখানে সে বেটার প্রোডাকশন পাচ্ছে এবং সেখানে সে ইমপ্রুভ ম্যানেজমেন্ট দিচ্ছে, হাউজিং, ফিডিং, চিক ম্যানেজমেন্টে বা চিক যে রেয়ারিং এর যে ফ্যাসিলিটিস গুলো এভরিথিং সে প্রোভাইড করতেছে। দেন হচ্ছে সে তাকে সে ইন্ট্রোডিউস চিন্তা করতে পারে যে সে তার বেটার ব্রিড সে তার ফ্লকে ইন্ট্রোডিউস করবে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য, ঠিক আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ট্রপিক্যাল রিজিয়নে মোস্ট কমনলি যে ব্রিড গুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ফ্রিজেল ফিদার, ন্যাকেড নেক এন্ড ডোয়ার্ফ, ঠিক আছে। এগুলো হচ্ছে ছবিগুলো আমি নিচে আছে তোমাদেরকে গতদিন দেখিয়েছিলাম, আজকে আবার আমি একটু দেখিয়ে দিব। ন্যাকেড নেক জিনস আর ফাউন্ড ইন অলমোস্ট এভরি ভিলেজ। বলা যায় যে আমরা যেটাকে হচ্ছে সহজ বাংলা ভাষায় গলা ছেঁড়া মুরগি যেটাকে আমরা বলে থাকি, যে তার ফেদার, তার নেকে হচ্ছে ফিদার থাকে না, ঠিক আছে। naked neck genes are found in almost every village। সাধারণত যারা গ্রামে যাও বা কখনো গিয়েছো তোমরা দেখতে পারো, কখনো দেখতে পারো যে সেখানে হচ্ছে এই naked neck বার্ড গুলো আছে। হ্যাঁ, এবং বিলিভ করা হয় যে দেখো তাদের ন্যাচারাল অ্যাডাপ্টেশন আছে, অ্যাভয়েড হিট স্ট্রেস। কারণ আমরা জানি যে বার্ডের হিট স্ট্রেস প্রবলেমটা বেশি, এবং কারণ হচ্ছে এই যে ইনভায়রনমেন্ট, এই ইনভায়রনমেন্ট তার ফেদার দিয়ে সে হচ্ছে বেশি হিটটাকে সে ই করে রাখে, কনফাইন করে রাখে তার বডিতে, এবং তার বডি টেম্পারেচারের সাথে এই হিটটা হচ্ছে ফেদারের কারণে বের হতে পারে না, এই জন্য আলটিমেটলি তার হিট প্রোডাকশনটা বেড়ে যায়। কিন্তু নেকেড নেকের কারণে ফেদার কম থাকে, সেহেতু সে ন্যাচারালি অ্যাডাপ্টেড এবং সহজেই সে হিট স্ট্রেসটা অ্যাভয়েড করতে পারে। ফ্রিজেল ফেদারকে বলা হয় হচ্ছে একই সেন্সে, আমি একটু ছবিটা দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসটা বুঝতে। এইটা হচ্ছে নেকেড নেক, তোমরা হচ্ছে দেখতে পারো এই যে তার যে এখানে যে ফেদার কম থাকে, এই ফেদার কম থাকার কারণে তাকে বলা হয় সে ন্যাচারালি অ্যাডাপ্টেড হচ্ছে হিট স্ট্রেস বা এই যে গরম যে তাপমাত্রা, এই যে হট হিউমিড যে টেম্পারেচার, এইটা সে এই যে বার্ড, এইসব বার্ড থেকে সে সহজেই হচ্ছে বেশি অ্যাডাপ্টেড, সে বেশি কন্ট্রোল করতে পারে, তার বডিকে সে বেশি কুল রাখার ক্ষমতা তার বেশি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ফ্রিজেল ফিডার, একটু কুচকামো টাইপের ফিডার। এটাকে বলা হয় দেখতে সামনে মনে হচ্ছে অসুস্থ, ওর কোনো প্রবলেম হয়েছে, কিন্তু আসলে সে অসুস্থ না। এবং এই বার্ডটার কারণ এটি তার ফিদারিং স্ট্রাকচার, ফিদারিং প্যাটার্ন, এটা তার জেনেটিক ইনহেরিটেন্স, এবং এটা হচ্ছে সাধারণত যেখানে পাওয়া যায় এটা বেশি দামে বিক্রি করা হয়, ঠিক আছে। বলা হয়েছে দেখো ফ্রিজেল ফিদার্স মে বি লুক অ্যাট ইল অ্যাট এ ফার্স্ট গ্লাস বাট ইজ অলসো কমন ইন মোস্ট ভিলেজ বেসড সিস্টেম, ঠিক আছে। এবং এটা বলা হয়েছে যে সবগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায়,
এরকম না, এটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নে এই যে স্ট্রেন গুলা, এই ব্রিড গুলা, সরি, এই ব্রিড গুলা হচ্ছে বেশি পাওয়া যায়। হ্যাঁ, এগুলো আমরা স্ট্রেন বলবো কারণ আমরা জানি স্ট্রেনটা হচ্ছে ডিফারেন্ট। ইন সাম কান্ট্রিজ ফিজেল ফিডারস আর হায়ার প্রাইস, বলা হয়েছে এটা হচ্ছে দেখতে সুস্থই, এটা হচ্ছে দেখতে ইল মনে হলেও কোনো কোনো কান্ট্রিতে এটা বেশি দামে বিক্রি করা হয়। এবং ডোয়ার্ফ হচ্ছে আমরা বলছি যে বামুন বার্ড যেটাকে বলে, এই যে দেখতে হচ্ছে সুন্দর, এর ফেদারিং প্যাটার্নও সুন্দর, এর কালারও সুন্দর, প্লুমেজ কালার বা এর হচ্ছে প্লুমেজ প্যাটার্ন, কিন্তু এটা হচ্ছে 2 থেকে 3 ভাগ কম নরমাল বার্ড থেকে ছোট। ঠিক আছে, দেন আসতেছে এই যে এখানে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে ব্যাখ্যা করে বলা হয়েছে যে এই যে আমরা বার্ডগুলো রেয়ার করব আইদার হচ্ছে মিট পারপাস করার জন্য বা এগ পারপাস করার জন্য। ঠিক আছে, এই হাই প্রোডাক্টিভিটি আইদার এগ অর মিট পারপাস ইজ দ্য রেজাল্ট অফ স্পেশালাইজড ব্রিডিং প্রোগ্রাম। এবং অবশ্যই যদি আমি হাই প্রোডাক্টিভিটি চাই তাহলে অবশ্যই আমাকে স্পেশালাইজড ব্রিডিং প্রোগ্রাম দিতে হবে, বা হচ্ছে যদি আমরা দুইটাই একসাথে চাই তাহলে আমাদের ডুয়াল পারপাস যে ব্রিডগুলো, ওই ব্রিডগুলো আমাদের ইনকর্পোরেট করতে হবে। ঠিক আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু সিলেক্ট বার্ডস which are suited for all kind of production you have in mind। ঠিক আছে, আমি কি ধরনের প্রোডাকশন চাই এটাই বলা হয়। যদি আমি মিট চাই, মিট টাইপের বার্ড আমি সিলেক্ট করব। যদি আমি এগ চাই, এগ টাইপের বার্ড সিলেক্ট করব। যদি আমি দুইটাই একসাথে চাই তাহলে আমি ডুয়াল পারপাসের বার্ড সিলেক্ট করব। এবং আমার মনে করতে হবে যে আমার যেই রিজিয়ন আমি রেয়ার করতেছি সেই রিজিয়নে কোন বার্ডগুলো ওয়েল অ্যাডাপ্টেড এবং ওয়েল সুইটেড, এবং তার জন্য আমি বেটার ম্যানেজমেন্ট, বেটার ফিডিং কন্ডিশন আমি প্রোভাইড করতে পারছি কিনা। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আরো একটু বলা হয়েছে যে লেইং বার্ডগুলোর কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে এবং ব্রয়লার বা হচ্ছে মিড টাইপের বার্ডের কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। লেইং বার্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে বোর্ড শেপ হবে এবং লং স্ট্রেট ব্যাক অ্যান্ড এ বিগ বটম। ঠিক আছে, তার হচ্ছে বোর্ড শেপ নৌকার মতো করে একটু থাকবে এবং তার ব্যাকটা থাকবে স্ট্রেট এবং বটমটা হচ্ছে একটু বিগ থাকবে, একটু ব্রড থাকবে। ঠিক আছে, এবং মিট প্রোডাকশনের ক্ষেত্রে তার হচ্ছে লং লেগ, পাউটা থাকবে বড়, তার পা বড় থাকবে এবং হচ্ছে আপরাইট পজিশন থাকবে, দেখলে একটু বেশি ভাস্ট মনে হবে এবং ওয়েল হচ্ছে মাসেল মনে হবে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আরেকটা বিষয় বলা হয়েছে, দেখো দি কমার্শিয়াল সেক্টর হ্যাজ ডেভেলপড হাইলি স্পেশালাইজড হাইব্রিড। ঠিক আছে, আমি হাইব্রিড অলরেডি বলেছি। প্রসেস অফ সেভারাল ব্রিডস অফ হুইচ লেয়ার ক্যান প্রোডিউস, আমরা অলরেডি বলেছি যে স্পেশালাইজড কমার্শিয়াল স্ট্রেন গুলা, কমার্শিয়ালের যে সেক্টরে যে বার্ড গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, যে ব্রিড গুলা, এগুলো হচ্ছে তারা হচ্ছে 300 পর্যন্ত এগ পার ইয়ারে হচ্ছে প্রোডিউস করতে পারে, কমার্শিয়াল স্ট্রেন আমরা বলি। এবং এরা হচ্ছে এদের যে মিড টাইপের যে স্ট্রেনটা সেটা হচ্ছে 2 কেজি পর্যন্ত ওজন হয় 6 উইকে। এবং এটা হচ্ছে একটু ওল্ড বলা যেতে পারে, কারণ 6 উইকে 2 কেজি, আমরা এখন 30 ডেজেই হচ্ছে 1.8 থেকে 1.9 কেজি হয়ে যায়। ঠিক আছে, 1.5 তো মোস্ট কমন, কারণ এফসিআর আগে ছিল 1.7, এফসিআর কিন্তু এখন 1.3 বা 4 হয়ে গেছে। এবং বর্তমানে হচ্ছে 28 ডেজ পর্যন্ত ব্রয়লার যে বার্ডটা, এটাকে রেয়ার করতে একটু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এখন বলা হয় যে অ্যাটলিস্ট 35 ডেজ পর্যন্ত সেটাকে রেয়ার করা হয়। ঠিক আছে, The commercial sector has developed highly, আমরা অলরেডি এটা বলেছি। এবং দেখো the hybrid has the very specific requirements to management। এবং এই যে বার্ডটা আমরা হচ্ছে কমার্শিয়াল সেক্টরে যেটা হচ্ছে অলরেডি ইন্ট্রোডিউসড হয়ে গেছে, যেখানে আমরা হচ্ছে 300 এগ পাচ্ছি পার ইয়ারে এবং 6 উইকে হচ্ছে 2 কেজি হচ্ছে মিট পাচ্ছি, কিন্তু এর জন্য হচ্ছে আমার ইমপ্রুভ ম্যানেজমেন্ট দিতে হবে, তার হচ্ছে ফিডিং এবং ডিজিজ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা, এবং তার যে কস্ট সেটা হচ্ছে নর্মাল রুরাল যে বার্ড তার থেকে হচ্ছে অনেক বেশি। এইটা আমাদের চিন্তা করতে হবে। এখন আসতেছি আমরা যে ব্রিড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, ব্রিড ডেভেলপমেন্ট করার জন্য যে আমরা কৌশলগুলো ফলো করতে পারি, তার মধ্যে একটা হতে পারে ক্রস ব্রিডিং। ঠিক আছে, আমরা দুইটা বার্ডের হচ্ছে একটা লোকাল বার্ডের সাথে আমরা এক্সোটিক বার্ডের ক্রস করার মাধ্যমে আমরা যে অফস্প্রিংটা পাচ্ছি আর সেই অফস্প্রিং এর প্রোডাক্টিভিটি যদি বেশি থাকে তাহলে আমরা এটাকে ক্রস বলবো। এবং এটা থেকে এই প্র্যাকটিসটা করে আমাদের রুরাল বার্ডের আমরা ব্রিড ইমপ্রুভমেন্টটা আমরা করতে পারি। ঠিক আছে, দেখো টু ইনক্রিজ প্রোডাকশন ফ্রম লোকাল চিকেন্স, ক্রস ব্রিডিং উইথ আদার ব্রিডস ক্যান বি প্র্যাকটিসড। ঠিক আছে, ইট ইজ হাউএভার ইম্পর্টেন্ট টু কনসাল্ট প্রফেশনালস। এবং এই কাজটা যারা করবে তারা অবশ্যই হচ্ছে তাদের প্রফেশনাল ব্রিডার হতে হবে বা ব্রিডিং কোম্পানি হতে পারে, কারণ এই কাজটা করার জন্য সফিস্টিকেটেড টেকনোলজি দরকার এবং আমাদের অনেক অ্যাপ্লায়েন্সেস বা হচ্ছে ইনস্ট্রুমেন্ট দরকার, যেটা হচ্ছে নর্মাল হচ্ছে রুরাল লেভেলে বা হচ্ছে নর্মাল পিপুলের করা সম্ভব নয়। এবং যারা হচ্ছে এই কাজটা করবে তারা অবশ্যই হচ্ছে প্রফেশনাল ব্রিডার হবে অথবা ব্রিডিং কোম্পানিজ হবে। ঠিক আছে, যারা হচ্ছে আমাদের এই ক্রস ব্রিডিং এর কাজটা আমরা করবে আমাদের। এবং এটা একটা এক্সাম্পল হতে পারে, দেখো বাংলাদেশে যেমন ইজিপশিয়ান ব্রিড হচ্ছে ফাউমি, তোমরা হচ্ছে অনেকে ফাউমি দেখতে পারো, এখানে কি ফাউমির ছবি আছে?
তাহলে আমরা দেখিয়ে দিতে পারি। এই যে হ্যাঁ, ফাউমির একটা ছবি আছে, এই যে এটা হচ্ছে ফাউমি, এটাকে বলা হয়েছে ইজিপশিয়ান ব্রিড, ঠিক আছে। আর আড়াইয়ার তোমরা হচ্ছে আমেরিকান ব্রিড, এটা তোমরা হচ্ছে আড়াইয়ার সম্বন্ধে জানো, আমার মনে হয় তোমরা ফার্স্ট ইয়ারে অবশ্যই এগুলো পড়ে এসেছো। এই যে ক্রস ব্রিডিং এর একটা গুড এক্সাম্পল হতে পারে, দেখো যদি ইজিপশিয়ান ব্রিড ফাউমি, এটা যদি ফিমেল আমরা নেই এবং মেল হচ্ছে আমেরিকার আড়াইয়ার রোড আইল্যান্ড রেডের, মেলকে যদি আমরা ক্রস করাই তাহলে যে ক্রস ব্রিডটা পাবো সেটা হচ্ছে সেমি স্কেপের রোড আইল্যান্ড রেড। হ্যাঁ, রোড আইল্যান্ড রেড বা আড়াইয়ার আমরা সংক্ষেপে বলতে পারি। এটাকে আমরা ক্রস করার পরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বলা হয় যে বাংলাদেশের এই কন্ডিশনে, যে সেমি স্কেপিং সিস্টেমে ভিলেজ কন্ডিশনে সে ওয়েল অ্যাডাপ্টেড এবং সে হচ্ছে 160 গ্রাম এগ দিচ্ছে পার ইয়ারে, ঠিক আছে। এবং বলা যায় যে তার গ্রোথটা হচ্ছে, যদি আমরা মেলের কথা চিন্তা করি, মিট পারপাস চিন্তা করি, তাহলে 10 গ্রাম দিচ্ছে পার ডে, ঠিক আছে। এবং এইটাকে বলা হয় সাধারণত সোনালী, বাংলা যেটাকে গোল্ডেন বা সোনালী কালারের সোনালী বলা হয়, তোমরা এটা জানো, সোনালী অলরেডি কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ক্রস ব্রিডিং এর একটা রেজাল্ট। এবং এই যে ক্রস ব্রিডিংটা বলা হয়েছে যে আমরা যে ইজিপশিয়ান ব্রিড ফাউমির যে ফিমেল নিচ্ছি এবং আমরা আমেরিকান ব্রিড রোড আইল্যান্ড রেডের মেল নিচ্ছি, ঠিক আছে। এইটা যদি রিভার্সলি নেওয়া হয়, যেমন ইজিপশিয়ান ব্রিড ফাউমির যদি হচ্ছে মেল নেওয়া হয় এবং রোড আইল্যান্ড রেডের যদি ফিমেল নেওয়া হয়, তাহলে এই যে কিন্তু যে পারফরমেন্সটা আমরা পাচ্ছি এটা কিন্তু হবে না, ঠিক আছে। এই যে আমরা সোনালী পাচ্ছি তখন কিন্তু সোনালী হবে না, তখন তার যে রেজাল্ট, সে যে হচ্ছে তার ওয়েল অ্যাডাপ্টেবিলিটি, তার বডি ওয়েট গেইন এবং তার যে এগ প্রোডাকশন, এটা আমরা পাবো না, ঠিক আছে। এই জন্য আমরা কোন ব্রিডের মেল নিব, কোন ব্রিডের ফিমেল নিব, এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এবং এই কাজটা করবে রিনাউন্ড ব্রিডিং কোম্পানিজ বা হচ্ছে ব্রিডার, স্পেশাল ব্রিডার, এরা এই কাজটা করবে। দেন আসতেছি হচ্ছে, এটি কিন্তু ওয়েল অ্যাডাপ্টেড হয়ে গেছে অলরেডি, এই ক্রস ব্রিডিং এর এই প্রোগ্রামটা অলরেডি বাংলাদেশে এখন যেখানে সেখানে হ্যাপহ্যাজার্ডলি ভাবে হচ্ছে এটা রেয়ার করা হয় এবং সোনালী কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। তোমরা জানো যে বাজারে গেলেও যদি বলা হয় যে আমি সোনালী ক্রয় করতে চাই, তাহলে সহজেই হচ্ছে ওই যে মার্কেটিং চ্যানেলে যে ব্যাপারী আছে বা যারা হচ্ছে এগুলো হচ্ছে সেল করতেছে, তারা সহজে এটা বলে দিতে পারবে, ঠিক আছে। অলরেডি কিন্তু এটা একটা ব্রিডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। দেন আসতেছি ককটেল এক্সচেঞ্জ প্রোগ্রাম। Cocktail exchange program হচ্ছে, দেখো, in many countries a common attempt to increase production from local chicken has been established, so called cocktail exchange scheme, ঠিক আছে। কিন্তু সহজেই এটা খুব সহজভাবেই করা হয় যে সহজেই আমি আমার লোকাল বার্ডটাকে প্রোডাকশন ইনক্রিজ করতে পারি একটা ককটেল এক্সচেঞ্জ প্রোগ্রাম দ্বারা। এবং এইটা হচ্ছে to improve the productivity of local birds by mating with improved cocks। এই ক্ষেত্রে হচ্ছে তোমার যে লোকাল ব্রিডের যে বার্ডটা আছে, লোকাল কন্ডিশনে যে হেনটা আছে, সেই হেনের সাথে আমি একটা ইমপ্রুভ ব্রিডের কক আমি ইন্ট্রোডিউস করব। যেমন হচ্ছে যে এক্সাম্পল এখানে দেওয়া আছে, তাহলে সহজেই বোঝা যাবে যে যদি একটা লোকাল ইন্ডিজিনাস লোকাল হেন, যে হচ্ছে ইয়ারে 50টা মাত্র ডিম দেয়, ঠিক আছে, এবং তার এগ প্রোডাকশন শুরু হয় 25 উইকস থেকে, হ্যাঁ, তার সাথে যদি আমরা হচ্ছে একটা ইমপ্রুভ ককরেল বা ইমপ্রুভ হচ্ছে একটা কক আমরা তার সাথে হচ্ছে ব্রিড করাই, যেটা হচ্ছে ককটেল এক্সচেঞ্জ প্রোগ্রাম বলতেছে, যার যেই ককটা যে জেনেটিক্স থেকে আসছে তার পটেনশিয়াল হচ্ছে 250টা হচ্ছে এগ দিবে পার ইয়ারে, এবং সে তার যে ব্রিডটা সে হচ্ছে 21 উইকসে সে এগ লেইং শুরু করবে। তাহলে দেখো আমরা 50 এগ আর 25 উইকসে হচ্ছে প্রোডাকশন শুরু, যেখানে হচ্ছে 250টা এগ এবং তার প্রোডাকশন শুরু হচ্ছে 21 উইকসে। এইটা যখন আমি ক্রস করব, হ্যাঁ, এই ককটেল এক্সচেঞ্জ বা পুলেট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে, তাহলে আমার যে ব্রিড, আমার যে স্টে প্রোডাকশনটা আসবে, আমার যে বার্ডটা আমি পাবো, অফস্প্রিংটা পাবো, সে হচ্ছে 24 উইকসে আমার লে করা শুরু করবে। এবং 50 আর 250 এর ক্রসের ফলে আমি 200টা এগ পাবো 24 উইকস এবং 25 উইকসের থেকে আমি 21 উইকসে আমি আমার প্রোডাকশনে চলে আসতেছে, ঠিক আছে। এবং the first generation hybrid crossbred are higher theoretical genetic potential than the average of two parents due to the effect of hybrid breed। অলরেডি আমি হাইব্রিড ব্রিড বলেছি, যখন হচ্ছে আমরা দুইটা ব্রিডের ক্রস করার পরে যে আমরা অফস্প্রিংটা পাবো, তার প্রোডাক্টিভিটি যখন তাদের প্যারেন্টস থেকে বেশি হবে, তখন সেটাকে আমরা হাইব্রিড ব্রিড বলতেছি। এবং এই ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টা, যে ফার্স্ট যে জেনারেশন এটাই শুধু ভালো প্রোডাক্টিভিটি শো করে, পরবর্তী সময় যে হাইব্রিড ভিগোর সাথে যদি আবার আমরা ক্রসিং করি, নেক্সট সেকেন্ড জেনারেশন এই ভালো প্রোডাকশন দেয় না, হ্যাঁ। এবং আরো কিছু প্রবলেম আছে, যেমন ইমপ্রুভ ম্যানেজমেন্ট সিস্টেম। দেখো, হাউবার আনলেস ম্যানেজমেন্ট, হ্যাঁ,
স্পেশালি হচ্ছে এনহ্যান্স করা হয়েছে নিউট্রিশনকে, কারণ নিউট্রিশনটা আমরা বলেছি যে ম্যানেজমেন্ট কস্টের 65 থেকে 70% কস্ট হয় আমার নিউট্রিশনের ফিড কস্ট, ঠিক আছে। Management is improved. The genetic potential will not be realized by the hybrid crossbreed in actual practice in the environment. যদি আমি আগে এটা বলেছি যে আমাদের অবশ্যই ম্যানেজমেন্ট, তার মধ্যে হচ্ছে আমাদের ফিডিং, নিউট্রিশন সব চলে আসবে, হাউজিং আসবে, এটা যদি আমার কমপ্লিট হয় দেনই হচ্ছে আমি এই ব্রিড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিতে যাব। এবং আরো স্পেসিফিক বলা হয় যদি আমি ককটেল এক্সচেঞ্জ বা পুলেট এক্সচেঞ্জ প্রোগ্রাম আমি বলি যদি করতে চাই, তাহলে অবশ্যই আমার যদি নিউট্রিশন ঠিক না থাকে তাহলে এটা হচ্ছে ভালো পারফরমেন্স শো করে না, ঠিক আছে। এবং এটার একটা প্রবলেম আমি বলেছি যে এটা ফার্স্ট জেনারেশন ভালো শো করলেও সেকেন্ড জেনারেশন থেকে সেটা পারফরমেন্স ভালো দেয় না। এবং এটাকে হচ্ছে একটা বলা হয় যে দেখো দি ইউজ অফ ককটেলস ইন দা ওয়ে ইজ দ্য বেসিস ফর কক অর ককটেল এক্সচেঞ্জ প্রোগ্রামকে বলা হয় সিপি বা অপারেশন সিওকিউ বলা হয়ে থাকে। এটা অলমোস্ট ট্রপিক্যাল কান্ট্রিজে এটা হচ্ছে অলমোস্ট কমন ইউজ করা হয়। এবং এই ককটেল এক্সচেঞ্জ প্রোগ্রামটি কিন্তু ফেলিওর হয়েছে, অলরেডি আমি বলেছি। এই ফেলিওরের কারণগুলো হচ্ছে ডিফারেন্ট কারণ হতে পারে। দেখো, ফার্স্ট অফ অল দ্য ইন্ট্রোডিউস ব্রিডস কুড নট অ্যাডপ্ট টু দ্য হট ক্লাইমেট। সাপোজ তুমি আমেরিকান ব্রিড রোড আইল্যান্ড রেডের তুমি একটা কক নিয়ে আসলা, তুমি লোকাল যে আমাদের চিকেন আছে ইন্ডিজিনাস ব্রিড নন ডেসক্রিপটিভ, এটাকে কোনো ভাবে ব্রিড বলা হয় না, নন ডেসক্রিপটিভ যে কোনো একটা বার্ডকে যদি ইন্ট্রোডিউস করি তাহলে তার যে অফস্প্রিং আসবে সে হচ্ছে এই হট ক্লাইমেটে সে অ্যাডপ্ট করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে তার ফার্স্ট প্রবলেম। এবং সাথে সাথে হচ্ছে লো ফিডিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড দাস মেনি অফ দেম ডায়েট, ম্যাক্সিমাম হচ্ছে তারা মারা যায়, ঠিক আছে। ফার্দারমোর দ্য ইমপ্রুভ কক্স ওয়ার নট অ্যাজ লাইভলি। হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে, ঠিক আছে আমি আমার ম্যানেজমেন্টও আমি চেঞ্জ করলাম, আমি আমার ক্লাইমেটটাও হচ্ছে আমি যেহেতু হট ক্লাইমেট আমার চেঞ্জ করার কিছু নেই, তারপর তার জন্য আমি হচ্ছে একটি শেডের ব্যবস্থা করলাম, বা তার জন্য হচ্ছে আমি তোমরা যখন একটু হচ্ছে এনিম্যাল রিলেটেড টপিক গুলো পড়বা, আমাদের যে সাবার ডেইরি ফার্ম আছে গভর্নমেন্টের, ওখানে হচ্ছে কিছু পিওর ব্রিড আছে হলিস্টিয়ান ফ্রিশিয়ানের। আর হলিস্টিয়ান ফ্রিশিয়ানের ছিল 100% একটা পিওর ব্রিড, যেটা হচ্ছে সরাসরি ইম্পোর্টেড নিয়ে আসা হয়েছে। ওর জন্য যে ফ্যাসিলিটিস দেওয়া হয়, ওর জন্য এয়ার কন্ডিশন রাখা হয়, ঠিক আছে। একটা ব্রিড ছিল তার জন্য এয়ার কন্ডিশন ছিল, এবং যেটা একটা ছিল যে তার ওটা 100% ছিল না, তার জন্য তার উপরে হচ্ছে পানির ব্যবস্থা থাকে, যাতে তার ছাদের উপরে পানি থাকে, যাতে ঠান্ডা থাকে, এবং নিচে থাকে স্পঞ্জের মতো ওখানে পানি থাকে, ওটা হচ্ছে একটু আর্দ্র থাকে সবসময়, তার জন্য একটা কুল এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়, ঠিক আছে। তোমরা হচ্ছে যখন ওইগুলো হচ্ছে ইন্টার্নশিপে বা এর আগে যদি কখনো সার্ভে করার সুযোগ থাকে তখন তোমরা দেখবে যে যেগুলো হচ্ছে টেম্পারেট কান্ট্রি যে ব্রিডগুলো, শীত প্রধান কান্ট্রি থেকে কোনো ব্রিড যদি আমরা নিয়ে আসি তাহলে তাকে সেই প্রভিশনটা দেওয়া হয়। এতটা হচ্ছে লোকাল কন্ডিশনে দেওয়াটা পসিবল না। এবং সাপোজ আমি এই তার জন্য এই ফ্যাসিলিটিস গুলো দিলাম, তারপরে হচ্ছে তারা হচ্ছে লাইভলি হয় না, হ্যাঁ, তার যে ফাদার তার মতো সে লাইভলি হয় না, অ্যাক্টিভও হয় না, এবং ভিলেজ কন্ডিশনে তার যে এই পরবর্তী যে ম্যাটিং কম্পিটিশন হয়ে যায় হেনদের মধ্যে, এবং সেটা কম্পিটিশন করে সেটা সাকসেস হয় না, ঠিক আছে। এইসব বিভিন্ন কারণে, এবং আরো বিভিন্ন ধরনের কারণ হচ্ছে ডিজিজ। হ্যাঁ, আরেকটা কোন হচ্ছে বলে দেখো, when reproduction succeed the first generation of these cocks often showed a high slight increase in production, ঠিক আছে, বাট নো স্ট্রিক্ট ব্রিডিং স্কিমস আর মেইনটেইনড। এবং আমরা আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমরা এই ব্রিডিং স্কিমটা স্ট্রিক্টলি মেইনটেইন করি না, যার কারণে এবং এই প্রবলেমগুলো হয়। এবং আরো একটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট পটেনশিয়াল ডিসঅ্যাডভান্টেজেস, এই যে আমার বেবি আসতেছে, যে বেবি চিকটা আমি পাচ্ছি, সে হচ্ছে লস অফ ব্রুডিনেস, রিডিউস স্ক্যাভেঞ্জিং ক্যাপাসিটি অ্যান্ড রিডিউস সার্ভাইভাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই সে তার ক্যাপাসিটি কম হয়ে সে আসতেছে, কারণ সে ব্রুডিনেস, আমি ন্যাচারালি ব্রুডিং করব, আমি তো যদি হচ্ছে আমি রুরাল কন্ডিশনে কয়েকটা বার্ড দিয়ে শুরু করতে চাই, আমি সেক্ষেত্রে যদি আমি আর্টিফিশিয়াল ব্রুডিং করি আমার কস্টটা অনেক বেশি হয়েছে, আমার ফ্যাসিলিটিস থাকে না, হ্যাঁ, যেহেতু অনেক আগে যদি ইলেকট্রিসিটি না থাকে বা ইলেকট্রিসিটি আপ ডাউন করে সেক্ষেত্রে। এবং স্ক্যাভেঞ্জিং, আমি আমার রুরাল পোল্ট্রি বার্ডকে আমি রেয়ারি করতেছি আমাদের স্ক্যাভেঞ্জিং রিসোর্সেস বেস দিয়ে, ঠিক আছে, স্ক্যাভেঞ্জিং ফিড রিসোর্সেস বেস দিয়ে। সেখানে যদি তার স্ক্যাভেঞ্জিং ক্যাপাসিটি না থাকে, তাকে হচ্ছে আবার রেডিমেড ফিডই খাওয়াতে হয়, তাহলে কিন্তু আমার এই হাউস হোল্ড রুরাল যে ভিলেজ কন্ডিশনের এই পারপাস কিন্তু আমার সার্ভ করতেছে না। অ্যান্ড লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রিডিউস সার্ভাইভাল। এইসব কারণে সে তার সার্ভাইবিলিটি অনেক কমে যায়, এবং তার নিউক্যাসল ডিজিজ এবং মিউকোসিস নামে যে ডিজিজও তাকে এফেক্ট করে অনেক ধরনের ডিজিজের সাথে সাথে, এবং তার মর্টালিটি বাড়টা বেড়ে যায়। এই কারণে কিন্তু ককটেল এক্সচেঞ্জ প্রোগ্রামটা এবং এটা হচ্ছে সাকসেস হয়নি, ঠিক আছে, এবং এটাকে রিকমেন্ডও করা হয় না। এরপর আসছে রিপ্লেসমেন্ট অফ অল ইন্ডিজিনাস ব্রিড। হ্যাঁ, এটা আমি আমার সমস্ত ইন্ডিজিনাস ব্রিডটাকে আমি রিপ্লেস করে ফেলবো আমার
যেটা হচ্ছে হাই মেড প্রোডাকশন বা হাই এগ প্রোডাকশন ব্রিডের মাধ্যমে। এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দেখো, the use of commercial hybrid to increase egg production necessarily eliminates broodiness। এই ক্ষেত্রে হচ্ছে আমার যে আমি কমার্শিয়াল একটা হাইব্রিড আমি ইন্ট্রোডিউস করলাম আমার সমস্ত ইন্ডিজিনাস ব্রিডকে হচ্ছে রিপ্লেস করে, সেক্ষেত্রে আমার প্রবলেম যেটা হচ্ছে আমার ব্রুডিনেস কমে যাচ্ছে, নেগেটিভ কোরিলেশন হচ্ছে, আমার এগ প্রোডাকশন পারলে আমার মিট প্রোডাকশন কমে যাচ্ছে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই কাজটা করার আগে যেহেতু আমার মেইন ব্রিডিং জিন পোল বা জিন ব্যাংক আমার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অবশ্যই আমার কিছু রেখে দিতে হবে, ঠিক আছে। সমস্ত আবার রিপ্লেস করেও এটা করা যাবে না। এবার আসছে সিলেকশন উইথ লোকাল ব্রিডস, ঠিক আছে। আমি লোকাল ব্রিডস এর মধ্যে এটা সিলেকশন করব, সেক্ষেত্রে আমার প্রোডাকশন ট্রেডস অফ লোকাল ব্রিডস এর কি কি প্রোডাকশন ট্রেড থাকতে পারে, কি কি ক্যারেক্টারিস্টিক বেসিস করে আমরা এটা করতে পারি। দেখো, স্মল বডি সাইজ, লো নিউট্রিশনাল মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট এবং লেটনেস ইন ম্যাচুরিং। আগে দেখো, the genetic development of local breeds and varieties in developing countries first requires proper documentation of their productive and reproductive performance। আমি যেই ব্রিডটাকেই আমি আবারও বলেছি যে ডেটা আমরা বলি যে রেকর্ড কিপিং বলি, যেখানে হচ্ছে আমাদের ডেটা সংরক্ষণ, ডেটা কালেকশন এবং প্রিজার্ভেশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রেকর্ড রাখতে হবে, যদি রেকর্ড না রাখি তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার এই বার্ডটার পারফরমেন্স এরকম ছিল বা তার অফস্প্রিং থেকে আমি এটাও এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে যে প্রপার ডকুমেন্টেশন দরকার। হ্যাঁ, দি মেইন প্রোডাকশন ক্যারেক্টারিস্টিক্স অফ লোকাল ব্রিডস আর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, স্মল বডি সাইজ এবং তাদের লো নিউট্রিশনাল মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তাদের বডি সাইজ কম হওয়ার কারণে তাদের নিউট্রিশনাল মেইনটেনেন্স রিকোয়ারমেন্টটা কম, ঠিক আছে। আমরা জানি যে মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে তার প্রোডাকশন রিকোয়ারমেন্ট শুরু হয়, ঠিক আছে। যেহেতু হচ্ছে যদি আমার 100 গ্রাম ফিড আমি তাকে প্রোভাইড করি, সাপোজ যদি 50 গ্রাম তার মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট হয়, বাকি 50 গ্রাম সে তার প্রোডাকশনের জন্য কাজে লাগাতে পারে। বা যদি তার 70 গ্রামই হচ্ছে তার মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট হয় লার্জ বডি সাইজের জন্য, তাহলে তার প্রোডাকশনের জন্য কমে যাচ্ছে, যেহেতু বার্ডের আমার সাইজ কম, সাইজ ছোট, এই জন্য হচ্ছে তার মেইনটেনেন্স রিকোয়ারমেন্টটা কম, ঠিক আছে। লেটনেস ইজ ম্যাচুরিং 36 উইকে সেটা আসে এবং লো পারফরমেন্স ইন এগ নাম্বার। আমরা জানি যে 20 থেকে 50টার মতো এগ দেয়, বা এগ সাইজ হচ্ছে খুবই কম, 25 থেকে 45 গ্রাম, ঠিক আছে। 45 গ্রাম বলা হয় যে হাই, যেখানে হচ্ছে কমার্শিয়াল এগ হচ্ছে 50 গ্রামের আপ, 55 থেকে 60 পর্যন্ত হতে পারে, 60 হ্যাঁ 60-65, যেগুলোকে আমরা জাম্বু বলি, 70 গ্রাম পর্যন্ত অনেক সময় হয়। এবং এগের সাইজের কিন্তু অনেক নাম আছে, সবচেয়ে বেশি ছোট সাইজ থাকে আমরা পিউই বলি, ঠিক আছে। এবং স্মল, লার্জ, এক্সট্রা লার্জ এবং সব থেকে যেটা বড় এগ, এটাকে আমরা বলি জাম্বু, ঠিক আছে। এগুলো তোমরা হচ্ছে পরে পড়বা। স্মল ক্লাস সাইজ 2 to 10 eggs। হ্যাঁ, প্রত্যেক ক্লাসে হচ্ছে এগের পরিমাণটা খুব কম, 2 থেকে 10টা হতে পারে, ঠিক আছে। লং পজ বিটুইন লেইং অফ ক্লাসেস এন্ড প্রিডোমিনেন্ট ইনক্লাইনেশন টু ব্রুডিনেস। এই যে সে একবার হচ্ছে ডিম পাড়া শুরু করলো, তারপর যে সে পজ দিল, এই পজটা এত দীর্ঘ হয়, ঠিক আছে, এটা একটা তার প্রবলেম। দেখো, for rural smallholder extensive system, meat production cannot be separated from egg or chick production, ঠিক আছে। আমি বলতে পারি যে আমার ব্রুডিনেস দরকার না, এর আগে বললাম যে ব্রুডিনেস আমাদের একটা প্রবলেম, তার ব্রুডিনেস আসে না। এটা হচ্ছে লোকাল কন্ডিশনে যদি আমরা স্মল স্কেল ফার্মিং করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। এক্ষেত্রে একই সাথে যেমন আমাদের হচ্ছে এগ প্রোডাকশনের জন্য দরকার, আমাদের চিক প্রোডাকশনের জন্য একটা ব্রুডিং হেন দরকার। এই জন্য ব্রুডিংটা যদি আমাদের তার ব্রুডিনেসটা কমে যায়, এটা আমাদের জন্য একটা প্রবলেম, ঠিক আছে। এবং হাইলি ব্রুডি, দেখো, উইথ কনসিকুয়েন্ট লো এগ প্রোডাকশন, লো বডি ওয়েট, বাট ইজ ফর বেস্ট ফর সার্ভাইভাল আন্ডার দিস কন্ডিশন। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে বার্ডগুলো হচ্ছে একই সাথে মিল্ক এগ প্রোডাকশন করবে এবং চিক প্রডিউস করবে, চিককে হচ্ছে টেক কেয়ার করতে পারবে এবং তার হচ্ছে লো বডি ওয়েট থাকবে। তার মানে হচ্ছে লো বডি ওয়েট মানেই আমার লো নিউট্রিশন, ঠিক আছে। এবং তারা হচ্ছে এই কন্ডিশনে হচ্ছে বেস্ট সার্ভাইভ করতে পারবে। এবং এক্ষেত্রে আমি কি করব, সারপ্লাস যে ককটেল গুলো আছে সেই ককটেল গুলো আমি বিক্রি করে দিব, সেটা হচ্ছে মিট পারপাসে হবে। বাকি যে বার্ড গুলো থাকবে সেই বার্ড গুলো হচ্ছে আমি এগ প্রোডাকশনের জন্য ব্যবহার করব এবং এই এগ থেকে হচ্ছে আমি রিপ্রোডাকশনের জন্য এগুলো ব্যবহার করব, ঠিক আছে। দ্য এগ ব্রুডিং and chick rearing activity increases the reproductive cycle length by 58 days to 74 days। এই জিনিসগুলো আমি ফুটে ফুটে পড়াচ্ছি কারণ এই জিনিসগুলো তোমাদের বেসিক, ঠিক আছে। তোমাদের এই জিনিসগুলোই হচ্ছে ভালো করে পড়ে গেলে এটা দিয়েই হচ্ছে আস্তে আস্তে আরো এনরিচ হবে। দেখো, আমরা বলি যে বার্ডের হচ্ছে টোটাল সাইকেল হতে পারে যে তার রিপ্রোডাক্টিভ সাইকেল লেন্থ হতে পারে
58 ডেজ, 58 দিন থেকে 74 দিন পর্যন্ত, ঠিক আছে, যার মধ্যে 16 দিন হতে পারে তার এগ লেইং এবং ক্লাস ফর্মেশন করার জন্য, ঠিক আছে। 16 দিন যদি তুমি ধরো তার এগ লেইং করবে, সে 10টা বা 15টা বা 2 থেকে 10টা বললাম বা 12টা বা 14টা ডিম দিল, তার জন্য আমরা তাকে 16 দিন দিলাম যে সে ক্লাস ফর্মেশন করবে, এবং তার যে এগের মাঝখানে এগ লেইংয়ের মাঝখানে সাথে পজ দিবে সেই পজটাও এখানে কিন্তু কাউন্ট হয়েছে, এবং তার মধ্যে হচ্ছে 21 ডেজ সে হ্যাচ করবে, ইনকিউবেশন যেটা করবে, এবং 37 ডেজ হচ্ছে ফর চিক রিয়ারিং, টোটাল হচ্ছে 74 ডেজ, বা এখানে হচ্ছে কম বেশি হতে পারে, ঠিক আছে। দি মোস্ট হেন ক্যান প্রডিউস 6 অ্যাবাউট 4 to 5 টাইমস পার ইয়ার। এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই জন্য আমি হচ্ছে ধরে পড়াচ্ছি এটা, যে যদি কখনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন জাগতে পারে বা কেউ আস্ক করতে পারে যে একটা হেন পার ইয়ারে কতবার সে প্রডিউস করতে পারে, ঠিক আছে, সে প্রডিউস করতে পারে, হ্যাঁ, এগ বলতে হচ্ছে আমরা তাদের চিক পর্যন্ত সে চিক প্রডিউস করতে পারে 4 থেকে 5 বার, ঠিক আছে, and only 4 times if the rearing period is extended to 8 weeks। যদি 8 weeks পর্যন্ত এক্সটেন্ডেড হয় তাহলে সে সেটা 4 বার পারে, ঠিক আছে। এবং এক্ষেত্রে হচ্ছে ম্যালনিউট্রিশন, ইনফেকশন এবং ডিজিজ, বিভিন্ন ধরনের পিরিয়ডেশন তার এটাকে কমিয়ে দেয়, এবং আমরা জানি মর্টালিটি রেট হচ্ছে অনেক বেশি, 60 থেকে 70%, এবং এই ক্ষেত্রে ইয়াঙ্গার মর্টালিটি বেশি। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করব যে বারটাকে হচ্ছে আমাদের এগ যে প্রোডাকশন, এটা হচ্ছে এগ কনজাম্পশন থেকে যদি পরবর্তী রিপ্রোডাক্টিভ সাইকেলের ক্ষেত্রে ইউজ করা যায়, সেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফার্টিলিটি এন্ড হ্যাসাবিলিটি আর অলসো হাই ইন লোকাল বার্ডস, এটা আমরা জানি যে তার ফার্টিলিটিও বেশি, হ্যাসাবিলিটিও বেশি, ঠিক আছে, এবং জেনারেলি অ্যাডাপ্ট ওয়েল টু আনফেভারেবল ম্যানেজমেন্ট কন্ডিশনস, এবং তাদের জন্য আমাদের ওয়েল ম্যানেজমেন্ট কন্ডিশন আমাদের প্রোভাইড করতে হয়, এটাও নেসেসারি না, এবং তাদের হচ্ছে গুড ডিজিজ রেজিস্ট্যান্স অ্যাবিলিটি আছে, ঠিক আছে, এবং although juvenile and sometimes adult mortality rates can be high in extensive production system, ঠিক আছে। দেখো, resistance to prevailing diseases is usually assumed to be high, হ্যাঁ, although juvenile and sometimes adult mortality rates, juvenile বলতে যেটা বোঝাচ্ছে, আমি এটা আবার পড়লাম, যে তারুণ্য, ঠিক আছে, গ্রোয়িং যে বার্ডস গুলা সেগুলো হচ্ছে মর্টালিটি রেটসটা হাই এক্সটেন্সিভ প্রোডাকশন সিস্টেম, জুভেনাইল বলতে হচ্ছে তারুণ্য যেটাকে বোঝায়, ঠিক আছে। Considerable genetic differences exist between different regional and continental populations of indigenous chickens, and production rates of local population would be evaluated before introducing development programs। অবশ্যই আমি কোনো প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন্ট্রোডিউস করার জন্য আমার লোকাল বার্ডসের কি প্রোডাকশন রেট আছে এবং ম্যানেজমেন্ট কন্ডিশন কিরকম আছে এটা অবশ্যই আমার কনসিডারেশনে রাখতে হবে। দেন আসছে সিলেকশন প্রোগ্রামস ফর লোকাল ব্রিডস। লোকাল ব্রিডস এর ক্ষেত্রে আমি কি কি সিলেকশন প্রোগ্রাম করতে পারি, ঠিক আছে। আমরা জানি যে বেটার প্রোডাকশন ম্যানেজমেন্ট প্রোডিউসার্স ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ দ্য প্রোডাকশন অফ লোকাল বার্ডস। আমি যদি ভালো ম্যানেজমেন্ট দেই তাহলে অবশ্যই আমার বার্ডের প্রোডাকশন পটেনশিয়ালিটি বাড়বে, ঠিক আছে। এবং সাম ফিল দেয়ার ইজ অলসো এ নিড ফর জেনেটিক সিলেকশন, কেউ মনে করে থাকে যে এই জন্য জেনেটিক সিলেকশনও দরকার, এবং বাংলাদেশে দেখো পিওর ব্রিডিং এবং সিলেকশন প্রোগ্রামস অলরেডি ডেভেলপ হয়েছে, ঠিক আছে। although not implemented in the field, যদিও হয়েছে এটা ডেভেলপ কিন্তু এখনো ফিল্ডে ইমপ্লিমেন্ট হয়নি, হচ্ছে পিওর ব্রিডিং এন্ড সিলেকশন প্রোগ্রাম, ঠিক আছে। এবং এটা ডেভেলপমেন্ট করার মাধ্যমে গভর্নমেন্ট হচ্ছে এটা ইন্ট্রোডিউস করতে পারে, ঠিক আছে। by implementing the both of the above program, improvement of the local poultry breeds would be beneficial, ঠিক আছে। it is essential to evaluate breeds and their cross before undertaking a breeding strategy। বারবার একটা কথাই বলা হচ্ছে যে অবশ্যই ব্রিডিং স্টেজে দেখার আগে আমাদের লোকাল ব্রিডে যে কি স্ট্রেংথ আছে, তার ক্যাপাবিলিটি আছে এবং তার প্রোডাকশন পারফরমেন্সটা আমাদের ইভালুয়েট করে দেন হচ্ছে আমাদের পুরো একটা সিলেকশন প্রোগ্রামে যেতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আলাদা রিসার্চ, এটা নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ হয়েছে, এক একজনের মতবাদ দিয়েছে। Another research conducted that selection of dual purpose, কেউ বলেছে যে ডুয়াল পারপাস ব্রিড যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাদের এই লোকাল কন্ডিশন আমাদের প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে আমরা এগ এবং মিট দুটো একসাথে পেতে গিয়ে হচ্ছে দুটোতে আমাদের ইফেক্ট ফেলতে পারে। আবার কেউ বলছে যে এই ডুয়াল পারপাস ব্রিডটা হচ্ছে লোকাল কন্ডিশনের জন্য ভালো, কারণ আমরা সেম বার্ড থেকে এগও পাচ্ছি, আমরা মিটও পাচ্ছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে বার্ডটা ট্রেড করা হোক না কেন অবশ্যই হচ্ছে সেটা আমাদের চিন্তা ভাবনা করে ব্রিডিং স্ট্র্যাটেজি রেখে করতে হবে, ঠিক আছে। সিলেকশন ফর এনি ট্রেট উইদিন দিস পেয়ারস উইল রিডিউস দ্য আদার, এটা আমরা অলরেডি বলেছি জেনেটিক কোরিলেশন আছে, একটা ট্রেটের কে নেগেটিভলি কোরিলেটেড, ঠিক আছে। মডিফাইং লোকাল ব্রিডস ইউজিং মেজর জিন টাইপ, এটা বলা হয়েছে যে
আমাদের কিছু মেজর জিন টাইপ আছে, যেমন আমরা এর আগে হচ্ছে লোকাল ব্রিড স্কুলে পড়েছি, যেমন নেকেড নেক, ঠিক আছে, ফ্রিজেল ফিদার, বা হচ্ছে কিছু হচ্ছে স্লো ফিদারিং, কিছু ফিদার রেস্ট্রিকশন। এই যে সেক্স লিঙ্ক রিসেসিভ জিন, সেক্স লিঙ্ক হচ্ছে যেই লিঙ্কটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোমের সাথে রিলেটেড, হ্যাঁ, সেটাকে হচ্ছে সেক্স লিঙ্ক বলে। এবং হিউম্যানের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম সাধারণত লার্জ এবং এক্স ক্রোমোজোমে সমস্ত জিন কন্ট্রোল থাকে, এই জন্য এক্স ক্রোমোজোমকে সেক্স লিঙ্ক রিসেসিভ সেক্স লিঙ্ক ক্রোমোজোম বলা হয়, ঠিক আছে। সেক্স লিঙ্ক ক্রোমোজোমটা হচ্ছে সেক্স লিঙ্ক রিসেসিভ জিন, রিসেসিভ না, সেক্স লিঙ্ক জিন যেটা, সেটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম, আমাদের সেক্স ক্রোমোজোমের সাথে এটা রিলেটেড, ঠিক আছে। এটা হচ্ছে এই ফিদার রেস্ট্রিকশন, যেটা হচ্ছে এনএ দ্বারা অ্যাপ্লাই করা হয়েছে। এবং আমরা তোমরা জানো কিনা যে হিউম্যানের ক্ষেত্রে এক্স এবং ওয়াই যদি সেক্স ক্রোমোজোম হয়, বারের ক্ষেত্রে শুধু এক্স ওয়াই না, হ্যাঁ, সেটা হচ্ছে অনেক সময় জেড, হ্যাঁ, অনেক জেড এবং ওয়াই। এটা হচ্ছে পরে পড়াশোনা, এটা এখন দরকার নাই, জাস্ট একটু বোঝার জন্য আমি এই বিষয়গুলোর মধ্যে গেলাম। যে একটা সহজ কথা হচ্ছে কিছু মডিফাইং জিন, যেমন স্লো ফিদারিং, ফিদার রেস্ট্রিকশন এবং নেকেড নেক, এই যে জিনগুলা কোনো বার থেকে, এই জিনগুলো হচ্ছে আমরা ব্রিডের মধ্যে যখন আমরা মডিফাই করব বা আমরা ক্রস ব্রিডিং করব, তখন এই জিনগুলো হচ্ছে আমরা, এই বারগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। কারণ আমরা বলেছি যে নেকেড নেকের হচ্ছে হিট রেজিস্ট্যান্স করার ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। এবং স্লো ফিদারিং বা ফিদার রেস্ট্রিকশন কম হয়, তাহলে এই বার্ডের এই প্রবলেমগুলো হবে, এই প্রবলেমগুলো সলভ হবে, তার হিট রেস্ট্রিকশন করতে হবে। একই সাথে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিউট্রিশন। আমরা জানি যে ফিদার ডেভেলপ করার জন্য আমাদের কিছু নিউট্রিশন লাগে, প্রোটিন রিকোয়ারমেন্টটা বেশি হয়। যদি আমি এই ফিদার রেস্ট্রিকশন করতে পারি, বা আমি স্লো ফিদারিং জিন আমি ইনকর্পোরেট করতে পারি আমার এই জেনেটিক ব্রিড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে, তাহলে আমার নিউট্রিশনটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিন হতে পারে, যেমন নেকেড নেক হচ্ছে এনএ বা অটোসোমাল এ, ডর্ফ হতে পারে, সাইজে ছোট হলো আমার কিন্তু আমার এক প্রোডাকশনটা বেশি হচ্ছে, স্লো ফিদারিং হতে পারে, এবং ফার্ম হচ্ছে আমরা বললাম যে হচ্ছে একটু আগে যে ব্রিডটা, এটা আমরা করতে পারি। এবং ফ্রিজেল ফিদার, একটা হচ্ছে সিল্কি, ঠিক আছে, ট্রপিক্যাল কান্ট্রিজের এই ব্রিডগুলো, এই ফিদারগুলো আমরা। একটা হচ্ছে ফাইব্রোমেলানোসিস, ঠিক আছে, এটাও আমরা এটা করতে পারি। এবং এই ফাইব্রোমেলানোসিসকে বলা হয়, এটা হচ্ছে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ডার্ক পিগমেন্ট মেলানিন ইন দা ডার্মিস অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। এই ফাইব্রোমেলানোসিস হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে একটা ডিসঅর্ডার। সেটা হয় কিভাবে দেখো, অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ডার্ক পিগমেন্ট, আমরা জানি মেলানিন হচ্ছে ডার্ক পিগমেন্ট, মেলানিনের কারণে যদি এই অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হয় এভিয়ান বার্ডে কানেকটিভ টিস্যুতে, সেটা কি হচ্ছে আমরা এই মেলানোসিস বলতেছি, ঠিক আছে। ফাইব্রোমেলানোসিস এটা হচ্ছে এক ধরনের মিউটেশন, ঠিক আছে, ডোমেস্টিক চিকেনের মিউটেশনের কারণে সাধারণত এইটা হয়। এবং মিউটেশন কি তোমরা জানো, মিউটেশন হচ্ছে এক ধরনের চেঞ্জেস, ঠিক আছে, যেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জেসের কারণে যেটা হয়, সেটাকে আমরা মিউটেশন বলি, ঠিক আছে। ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জের কারণে, এগুলো জেনেটিকের পড়াশোনা, যেটা আমরা ব্রিডিং নিয়ে পড়াশোনা করতেছি, এটাকে হচ্ছে মিউটেশনের কারণে এই বার্ডের হচ্ছে কানেকটিভ টিস্যুতে যদি অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ মেলানোসিস বা মেলানিন হয়, মেলানিন পিগমেন্ট যদি হয়, তাহলে হচ্ছে তার ডার্মিসে হয় কানেকটিভ টিস্যুতে, তখন এটাকে হচ্ছে ফাইব্রোমেলানোসিস বলে। এবং এটা মিউটেশনের কারণে হয়। আর মিউটেশন কি, মিউটেশন আমরা জানি যে এটা হচ্ছে এক ধরনের চেঞ্জেস, যেটা হচ্ছে আমাদের ডিএনএ সিকোয়েন্সে হয়, হ্যাঁ। এটা হতে পারে ডিএনএ মিস্টেকের কারণে হতে পারে, যখন ডিএনএ হচ্ছে কপিড করা হয়, বা হতে পারে হচ্ছে ইনভায়রনমেন্টাল কারণে, ইনভায়রনমেন্টাল কারণে হতে পারে যে ইউভি লাইট বা হিউম্যানের ক্ষেত্রে যেটা বলা যায় বা সিগারেট স্মোকের কারণে এটা হতে পারে, ঠিক আছে। এবং এটা যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই প্রবলেমগুলো সলভ হতে পারে, এবং কিছু কিছু কান্ট্রি এটা অ্যাপ্লাই করে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা বেটার ব্রিডিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমরা কি কি স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, যেটা আমরা বললাম যে ক্রস ব্রিডিং করতে পারি, ককটেল বা পুলেট এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারি, লোকাল ব্রিড আমরা ইনকর্পোরেট করতে পারি, বা হচ্ছে আমাদের জিন মডিফাই করতে পারি, ঠিক আছে। আরো কয়েকটা আমরা বলেছি। তো আমাদের এখন কোশ্চেন হচ্ছে, আমাদের যে বেটার প্রোডাকশন, আমরা যে এত কিছু করতেছি, এর আলটিমেট আউটকাম কি, কেন করতেছি আমরা এত, যে আমাদের ব্রিডিং কোম্পানিজের হেল্প নিব, নিজের হচ্ছে ব্রিডিং যে স্পেশালিস্ট আছে তার কাছে যাবো, বা আমরা যে রুরাল লেভেলে কাজ করবো, কেন? আমাদের আলটিমেট গোল হচ্ছে বেটার প্রোডাকশন চাই, আমাদের ফুড সিকিউরিটি চাই, আমরা আমাদের যে ম্যালনিউট্রিশন, আমাদের জাতি, আমাদের এই নেশনকে আমরা ডেভেলপ করতে চাই, আমাদের যে রিকোয়ারমেন্ট আছে যে প্রতিদিন হচ্ছে আমরা একটা এগ কনজিউম করবো, আমরা এগ প্রোডাকশন বাড়াতে চাই, হ্যাঁ। এই জন্য হচ্ছে, এবং কিছু
আমরা অলরেডি হচ্ছে আমাদের এখানে চলে আসবে এলিট ক্লাস কিছু লোকজন আছে যারা দেখবা হচ্ছে এই যে আমাদের ব্রয়লার মিট অনেকে খেতে পছন্দ করে না, ওদের টেস্ট অ্যাবিলিটি হোক বা অনেকে হচ্ছে ধারণা করে যে ফিডের সাথে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যান্টি নিউট্রিশনাল ম্যাটার চলে আসে এই জন্য। তো এই আলটিমেট গোল হচ্ছে আমরা চাই বেটার প্রোডাকশন। এই প্রোডাকশন করার জন্য আমাদের কি দরকার? ব্রিডিং দরকার নাকি ম্যানেজমেন্ট দরকার নাকি দুইটাই দরকার? ঠিক আছে, অলরেডি হচ্ছে আমাদের উপরের আলোচনা থেকে আমরা অলরেডি বুঝতে পারছি যে আমাদের এই যে বেটার প্রোডাকশনের জন্য আমাদের দুইটাই দরকার। আমাদের আগে গুড একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে, তার বেটার ম্যানেজমেন্ট করতে হবে, তার ফুড সিকিউরিটি এনশিওর করতে হবে, দেন হচ্ছে ওই এনভায়রনমেন্টে কোন ব্রিডটা কোন স্ট্রেইনটা গুড অ্যাডাপ্টেবল, হ্যাঁ ওই কোন স্ট্রেইনটা এটা হচ্ছে এখানে সহজেই সে অ্যাডজাস্ট করতে পারবে, বা তার যে স্মল হোল্ডার ফার্মার এটাকে রেয়ার করবে সে তার বেটার ম্যানেজমেন্ট করতে পারবে না, দেন হচ্ছে আমাদের আলটিমেট আউটকাম আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা উপরের আলোচনা থেকে সহজেই বুঝতে পারছি যে আমাদের বেটার প্রোডাকশনের জন্য আমাদের ব্রিডিংটাও দরকার, আমাদের ম্যানেজমেন্টটাও দরকার। ঠিক আছে, তারপর হচ্ছে নিচে লেখাগুলো আমি একটু পড়ি, তোমরা বুঝতে পারবে। তাহলে ফ্যামিলি পোল্ট্রি ইজ ওয়েল ইন্টিগ্রেটেড ইন মোস্ট ভিলেজ ফার্মিং সিস্টেম। ঠিক আছে, আমরা জানি যে ভিলেজ ফার্মিং সিস্টেম এটা মোস্ট ইন্টিগ্রেটেড পার্ট। এই এটাকে হচ্ছে আমরা আমাদের যে ক্রপ প্রোডাকশনের সাথে এটা রিলেটেড, আমাদের ফিশ প্রোডাকশনের সাথে রিলেটেড। কারণ কেউ যদি হচ্ছে কোনো একটু জাস্ট সেমি স্কিমিং সিস্টেম একটু খাঁচা করে দিয়ে বা একটা শেড তৈরি করে দিয়ে সে ডাকের সাথে সে ফিশের সাথে সে চিকেনের সাথে এটা রেয়ার করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ভিলেজ পোল্ট্রি প্রোডাকশন বা ফ্যামিলি পোল্ট্রি প্রোডাকশনের ইন্টিগ্রাল পার্ট। ঠিক আছে, যেখানে হচ্ছে লোকাল ব্রিডস রিপ্রেজেন্টিং 40 to 70% of the national meat and egg supply in most tropical countries. ট্রপিক্যাল কান্ট্রিতে এই যে লোকাল যে নিডের 40 থেকে 70% আসে এই রুরাল পোল্ট্রি প্রোডাকশন থেকে। ঠিক আছে, because of their scavenger adaptability, production ability and low cost, local breeds are kept by the rural smallholder. ঠিক আছে, এই যে ল্যান্ডলেস ফার্মার, স্মল ফার্মার, ইন্ডাস্ট্রিয়াল লেবারার, এরাই হচ্ছে এই তাদের স্ক্যাভেঞ্জিং অ্যাবিলিটি। আমরা আগে পড়েছি যে স্ক্যাভেঞ্জিং ফিড রিসোর্সেস বেচ, এই ফুডগুলো তারা সহজেই স্ক্যাভেঞ্জ করতে পারে এবং তাদের প্রোডাকশন অ্যাবিলিটিটাও বেশি এবং তারা সহজেই হচ্ছে লো ফিড কস্টে অ্যাডাপ্ট করতে পারে। সহজেই জন্য স্মল হোল্ডার, ল্যান্ডলেস পিপল এবং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, ডে লেবারার, ওয়ার্কার, গার্মেন্টস কর্মী সবাই হচ্ছে সহজেই এটাকে রেয়ার করতে পারে। ঠিক আছে, গার্মেন্টস কর্মীর কথা বললে চলে আসছে যেটা পেরি আরবান বা হচ্ছে আরবান হয়ে যায়, এটা হচ্ছে শহরের দিকে হয়ে যায়, তখন হচ্ছে আমাদের এটার ডিফারেন্ট মিনিং চলে আসে। ওরকম না, তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করে বা হচ্ছে ল্যান্ডলেস ফার্মার, তারা সহজে লো ইনপুট দিয়ে এটা রেয়ার করতে পারে। ঠিক আছে, it is difficult to imagine birds better adapted for survival under scavenger condition than the breeds that have already evolved under those very same condition. ঠিক আছে, নতুন একটা বার্ড ইনকর্পোরেট করার থেকে যে বার্ডটা এখানে আছে সে তো অবশ্যই সেই জায়গাটা বেশি অ্যাডাপ্টেড। ঠিক আছে, এবং সেখানে যার বেটার ম্যানেজমেন্ট যদি আমরা করি তাহলে তার প্রোডাকশনটা বেশি হবে। এবং the critical management objective for the scavenger free-range system is to reduce the high mortality in growing and adult bird. আমরা জানি যে গ্রোয়িং এবং গ্রোয়িং বার্ডের হচ্ছে মর্টালিটিটা বেশি। ঠিক আছে, এবং 60 থেকে 70% মর্টালিটি গ্রোয়ার হয়। তাহলে যদি হচ্ছে গ্রোয়ারের মর্টালিটিটা হচ্ছে রিডিউস করা যায় তাহলে কিন্তু আলটিমেটলি আমার মর্টালিটি অনেকটা রিডিউস হয়ে গেল এবং সেক্ষেত্রে আলটিমেটলি আমার প্রোডাকশনটা বেড়ে গেল। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে আমরা ডিজিজ ম্যানেজমেন্ট করে বা হচ্ছে আমাদের মিট প্রোডাকশন করার জন্য যদি আমরা চাই, একই সাথে হচ্ছে আমাদের যে বার্ড গুলো হচ্ছে যে কক গুলো হচ্ছে আমাদের এক্সেস, সেই কক গুলো হচ্ছে আমরা সেল করে দিতে পারি তাহলে হচ্ছে, এবং বাকি যে হেন গুলো থাকলো যেগুলো প্রোডাকশনে আছে সেগুলো দিয়ে হচ্ছে ফার্দার আমরা রিপ্রোডাকশনের কাজে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং ডিজিজ কন্ট্রোল, নিউক্যাসল ডিজিজ বা হচ্ছে লিউকোসিস বা আদার ধরনের যেগুলো সিভিয়ার ডিজিজ আছে, যে ডিজিজগুলো বেশি অ্যাফেক্টেড হয় সেই ডিজিজগুলো কন্ট্রোল করার মাধ্যমে হচ্ছে আমরা এটা করতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্টস হচ্ছে আমরা ম্যানেজ নিউট্রিশনের দিকে আমরা গ্রোয়িং যে বার্ডগুলো আছে তাদের মর্টালিটি রোধ করার জন্য আমরা নিউট্রিশনের দিকে হাত দিতে পারি। যেমন একটা হতে পারে যে ক্রিপ ফিডিং। ঠিক আছে, ফর এক্সাম্পল বাই প্রোভাইডিং ক্রিপ ফিডিং সিস্টেম। ক্রিপ ফিডিংটা হচ্ছে একদম স্পেশাল ফিডিং সিস্টেম যেখানে হচ্ছে 43 থেকে 87% পর্যন্ত নিউট্রিশন সাপ্লাই ইনশিওর করা হয় এবং স্পেশাল ফিডিংটা হচ্ছে কাফকেও দেওয়া হয় এবং অনেক সময় সোয়াইন কেও দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে বার্ডের জন্য স্পেশালি এটা তৈরি করা হয়। এবং এই ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি ইনক্রিজ করা যায় এবং তাদের হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো যদি নজর দেওয়া যায় তাহলে হচ্ছে আমাদের এই ম্যানেজমেন্ট প্রোডাকশনটা আমাদের চলে আসবে এবং আমরা
হেলদি ব্যালেন্স একটা পাবো। এবং এক্ষেত্রে হচ্ছে আমরা আগের দিন বলেছিলাম যে গভর্নমেন্টের সাথে সাথে কিছু এনজিও ফিল্ড যদি এক্সটেনশন কাজ করে তাহলে এই বিষয়গুলো হচ্ছে এনশিওর হয়। ঠিক আছে, এরপর আসছে সিম্পল রুলস ফর ব্রিড অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড ব্রিড সিলেকশন। ঠিক আছে, বার্ড সিলেকশন করার জন্য অলরেডি আমরা পড়ছি যে আমরা কিভাবে হচ্ছে একটা গুড লেয়ার বা গুড ককটেল আমরা চুজ করব। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আরো কিছু বলা আছে, সেই বিষয়গুলো একটু মনোযোগ বলা আছে। প্রথমে হচ্ছে আমাদের জাজিং করতে হবে, যে এক্সটার্নাল ফিডার থেকে আমরা বলছি তোমরা জাজিং এবং কন্ট্রোলিং, এটা তোমরা পড়োনি। জাজিং নিয়ে আমাদের অনেক পড়া আছে, এনিম্যাল জাজিং আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট, কোন পার্ট দেখে কিভাবে আমরা জাজ করব, একটা বিফ এনিমাল কিভাবে জাজ করব, একটা মিট এনিমাল কিভাবে জাজ করব, বিফ তো মিটই আমাদের, এবং হচ্ছে একটা কাউ ডেইরি কাউকে কিভাবে জাজ করব, এবং হেনের ক্ষেত্রে হচ্ছে একটা এগলেইং বার্ডকে কিভাবে হচ্ছে আমরা জাজ করব। বেশিরভাগ ক্ষেত্রে জাজিংটা পড়ানো হয় হচ্ছে এনিমালের ক্ষেত্রে বেশি এমফেসিস দিয়ে পড়ানো হয়, এবং এই যে বার্ডের ক্ষেত্রেও একটা এক্সটার্নাল ফিচার দেখে আমরা কিভাবে বুঝবো যে এই ককটা কিরকম, হেনটা কিরকম, গ্রোয়িং এর ক্যারেক্টারিস্টিক্স কি, এবং তার লাইভলি বিহেভিয়ার কিনা, বা তা হচ্ছে আমরা বুঝবো যে সে লেইং কন্ডিশনে আছে নাকি লেইং কন্ডিশন নাই, তার যে স্ট্রেইট ব্রড বটম থাকবে, ঠিক আছে, তার লেগ গুলো হচ্ছে আপরাইট থাকবে যদি আমরা মিট প্রোডাকশনে যাই। এই যে বিষয়গুলো হচ্ছে আমরা কনসিডার করবো যখন আমরা একটা সিম্পল যদি ব্রিড সিলেকশন করতে চাই। আরেকটা ছোট টপিক আমরা আজকে পড়বো, টপিকটা হচ্ছে খুবই ছোট, রিকমেন্ডেশন ফর ফ্যামিলি পোল্ট্রি ডেভেলপমেন্ট। ফ্যামিলি পোল্ট্রি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমাদের কি কি রিকমেন্ডেশন থাকতে পারে, ঠিক আছে। প্রথমে আছে যে ফর ফিউচার রিসার্চ, রিসার্চের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, আইডেন্টিফিকেশন এন্ড কনজারভেশন অফ দ্য প্রমিসিং ইন্ডিজিনাস পোল্ট্রি জেনেটিক রিসোর্সেস। আমাদের কি কি প্রমিসিং পোল্ট্রি জেনেটিক রিসোর্সেস আছে সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং কনজার্ভ করতে পারি। যেমন হচ্ছে আমাদের আগে আচিল পাওয়া যেত, এখন পাওয়া যায় না। আমাদের বললাম যে নেকেড নেক, এটা আমাদের ব্রিড, এটা আমরা হচ্ছে আমরা এটাকে আইডেন্টিফিকেশন করতে পারি এবং কনজার্ভ করতে পারি, কারণ আমরা দেখলাম যে এটা হচ্ছে পটেনশিয়াল জেনেটিক রিসোর্সেস। এটা হচ্ছে আমরা ইনকর্পোরেট করে জিন মডিফাই করে আমাদের লোকাল আমার রুরাল পোল্ট্রি ডেভেলপমেন্টকে আমরা এনহ্যান্স করতে পারি, আমাদের প্রোডাকশন বাড়াতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে কি কি রিকমেন্ডেশন, এবং আপগ্রেডেশন করতে পারি লোকাল ব্রিড পোল্ট্রি স্পিসিসকে এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য নিউ টাইপস অর ভ্যারাইটিস ইউজিং লোকাল জিনস থ্রু স্ট্রাকচার্ড ব্রিডিং স্ট্র্যাটেজিস। ঠিক আছে, একটা নিয়ম মাফিক এবং গঠনমূলক একটা ব্রিডিং স্ট্র্যাটেজি ফলো করে আমরা এই আপগ্রেডেশনটা করতে পারি লোকাল পোল্ট্রি স্পিসিসের মধ্যে। ঠিক আছে, এবং ইন্ট্রোডিউস করতে পারি লো ইনপুট এন্ড হাই ইনপুট ব্যাকওয়ার্ড পোল্ট্রি ফার্মিং মডেল। ঠিক আছে, কিছু মডেল ডেভেলপ করা যেতে পারে, পোল্ট্রি কনসালটেন্ট বা হচ্ছে অ্যাসোসিয়েটস লোকজন এটা করতে পারে, যে লোকাল ব্রিড নিডস এবং রিসোর্স এবং এনভায়রনমেন্টের কথা চিন্তা করে সে লো এবং হাই ইনপুট ব্যাকওয়ার্ড পোল্ট্রি ফার্মিং করার জন্য মডেল করা যেতে পারে। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ কস্ট ইফেক্টিভ ডিজিজ কন্ট্রোল স্ট্র্যাটেজিস, এই ব্যাকওয়ার্ড পোল্ট্রি যে ডিজিজ কন্ট্রোল করার জন্য একটা হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করা যেতে পারে, যেখানে হচ্ছে সার্ভিলেন্স রিসার্চ এন্ড বায়োসিকিউরিটি মেজার্সটা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, এবং ইস্টাবলিশ করা যেতে পারে ইনোভেটিভ এন্ড ফার্মার্স ফ্রেন্ডলি মার্কেটিং চ্যানেল। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, যত কিছুই আমি কোটা করো অবশ্যই আমার গুড মার্কেটিং চ্যানেল থাকতে হবে, কারণ আমি যে এফোর্ট দিয়ে আমার প্রোডাক্ট প্রডিউস করতেছি অবশ্যই সেটা মার্কেটিং সিস্টেম থাকতে হবে। ঠিক আছে, এবং ওইটা হচ্ছে রিসার্চ এবং এক্সটেনশনের ক্ষেত্রে কি কি হতে পারে দেখো, আপগ্রেডেশন অফ ব্যাকওয়ার্ড পোল্ট্রি ফার্মস স্কিল। ঠিক আছে, পোল্ট্রি ফার্মারের আমরা স্কিলটাকে আপগ্রেডেশন করতে পারি, পার্টিকুলারলি ওমেন্স স্কিল। ওমেনটাই যেহেতু হচ্ছে বাসায় থাকে তার জন্য হচ্ছে বার্ড রেয়ার করাটা খুব সহজ, হাজবেন্ডই প্র্যাকটিস করে সহজে সে রেয়ার করতে পারে। এই জন্য আমাদের এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে আপগ্রেডেশন করতে পারি হচ্ছে আমরা পোল্ট্রি ফার্মারকে, তাদের স্কিলকে, হ্যাঁ ওমেনের স্কিলকে, হাজবেন্ডি প্র্যাকটিস কিভাবে সে করবে, সে কিভাবে ফিট নিউট্রিশন এবং ডিজিজ কন্ট্রোল কিভাবে করবে, এটাই তো হচ্ছে আমাদের মেইন বেসিস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ট্রেনিং এর মাধ্যমে, বিশেষ করে হচ্ছে ভিলেজের ওমেনদেরকে ট্রেনিং প্রোভাইড করার মাধ্যমে, এটা এক্সটেনশন সার্ভিসটা করার মাধ্যমে আমরা এটা ইমপ্রুভ করতে পারি, এটা আমরা রিকমেন্ড করতে পারি। ঠিক আছে, massive publicity and motivation of the local community towards competitive advantages, আমরা হচ্ছে এটা পোস্টার করার মাধ্যমে বা ব্যানার করার মাধ্যমে, মাইকিং করার মাধ্যমে, ঠিক আছে, পাবলিসিটি দরকার, পাবলিসিটি বা নিউজ পেপারে হচ্ছে পাবলিশ করার মাধ্যমে আমরা এটাকে পিপলকে এনহ্যান্স করতে পারি। ঠিক আছে, এবং অ্যাট্রাক্টিভ স্কুল চিলড্রেন এন্ড সেমি আরবান এন্ড আরবান ডিলার্স
টু ব্যাকওয়ার্ড ফার্মিং। স্কুল চিলড্রেনটাও এই কাজে ইনভলভ করা যেতে পারে। তাদের যে অবসর সময় আছে সে যদি একটা বা দুইটা বা তিনটা বার্ড রেয়ার করে তাহলে তার হচ্ছে কিছু ইনকামও হলো, তার অবসর সময়টাও কাটলো। ঠিক আছে। ফর পলিসি মেকার, এই পলিসি মেকারের কি কাজ হতে পারে? পারফর্মিং এ কম্প্রিহেনসিভ সেন্সাস করা যেতে পারে। ঠিক আছে, যে পোল্ট্রি ফার্মিং স্ট্যাটাসটা কি পরিমাণ আছে, হ্যাঁ, যারা পলিসি মেক করবে তাদের এই তারা একটা আদমশুমারি করতে পারে যে বর্তমানে ব্যাকয়ার্ড পোল্ট্রি ফার্মিং এর স্ট্যাটাসটা কি। তাহলেই না আমি স্টেপ নিব, আমি বর্তমানে অবস্থাটা জানবো, দেন আমি স্টেপ নিব যে কি কন্ডিশনে আছে। ঠিক আছে। এস্টাবলিশমেন্ট অফ রিজিওনাল জিন ব্যাংক, হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে আমাদের জিন ব্যাংক এস্টাবলিশ করতে হবে। সাপোজ আমরা স্লো ফিডারিং বা হচ্ছে রেস্ট্রিক্টেড ফিডারিং বা নেকেড যে জিনটা আছে, এই জিনটা হচ্ছে আমরা কনজার্ভ করব। ঠিক আছে, আমরা জানি বছর বা বছর আমরা জিন কনজার্ভ করে রাখতে পারি। এখনই হচ্ছে নেকেড নেকটা একটু কম পাওয়া যায়, এটা যদি আমাদের কনজার্ভ থাকে, এটা যদি আমরা জিন মডিফাইং করে লোকাল ব্রিডের মধ্যে ইনকর্পোরেট করতে পারি, দেন হচ্ছে আমাদের এটা আমরা আমাদের ব্রিড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু আমরা চলে গেলাম। এটা হচ্ছে আমাদের একদম একটা কম্পোনেন্ট। ঠিক আছে। প্রমোটিং অর্গানিক ব্যাকওয়ার্ড পোল্ট্রি প্রোডাকশন, প্রোভাইডিং ইনসেন্টিভস টু ফার্মার্স এন্ড কনজিউমার্স। যারা হচ্ছে যে ফার্মারটা এই অর্গানিক ব্যাকওয়ার্ড পোল্ট্রি ফার্মিং করবে তাদের ইনসেন্টিভের ব্যবস্থা করতে হবে, তাদেরকে কিছু বেনিফিটেড করতে হবে যাতে তারা এই কাজ করার জন্য আগ্রহ হয়, এবং এর জন্য হচ্ছে অবশ্যই সুন্দর মার্কেটিং সিস্টেম এবং কনজিউমারদের ইনফ্লুয়েন্সও থাকতে হবে। ঠিক আছে। এরপর আমরা কনক্লুশনে কিছু কথাবার্তা বলতে পারি যে ব্যাকওয়ার্ড পোল্ট্রি ফার্মিং ইজ এ ট্র্যাডিশনাল প্র্যাকটিস। হ্যাঁ, এটা বাংলাদেশের এগ্রিকালচারাল সেক্টরের একটা ট্র্যাডিশনাল প্র্যাকটিস এবং এটা এখনো হচ্ছে ইম্পর্টেন্ট টুল। যদি আমরা রুরাল সোশ্যাল ইকোনমি আমরা ইমপ্রুভ করতে চাই তাহলে অবশ্যই এটা আমাদের একটা ইম্পর্টেন্ট টুল। ঠিক আছে। This can contribute to ensure family animal protein consumption. অবশ্যই এটা আমাদের ফ্যামিলি প্রোটিন কনজাম্পশন বাড়াবে, আমাদের এমপ্লয়মেন্ট বাড়াবে এবং আমাদের আনপ্রোডাক্টিভ টাইমের হচ্ছে আমাদের এটা জেনারেট করবে। ঠিক আছে, এবং এক্সট্রা ইনকাম দিবে এবং ফ্যামিলি মেম্বার এটা হচ্ছে সহজেই চিলড্রেনরা বিশেষ করে ওমেন এটা বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, এবং ফিনান্সিয়াল বার্ডেনটাও চলে যাবে। ঠিক আছে। এবং the contribution of backward poultry to total poultry production is decreasing over the time. হ্যাঁ, due to high growth of industrial poultry. অলরেডি আমি কিন্তু অনেকবার বলছি যে আমাদের বাংলাদেশে এখন পোল্ট্রি সেক্টর ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রি হওয়ার কারণে দেখো ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? স্মল হোল্ডার যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের কারণে এই যে ভিলেজ রুরাল পিপল এদের কিন্তু নিউট্রিশন এনশিওর হচ্ছে না। কারণ এখন বর্তমানে যে অবস্থা, করোনাকালীন সময় সব মানুষ, অনেকে জব চলে গেছে, অনেকের হচ্ছে তার ডে লেবারার, তার নিয়মিত কাজ করতে পারতেছে না, তাদের অবস্থা হচ্ছে ভয়াবহ। ঠিক আছে, এবং এই অবস্থা যদি তাদের এই সিস্টেমটা, এই প্র্যাকটিসটা চালু থাকতো, তারা হচ্ছে কিছু বার্ড রেয়ার করতে পারতো এবং এই বার্ড তাদের এই স্ক্যাভেঞ্জিং ফিড রিসোর্সেস বেস ইউটিলাইজ করে তাদের ফুড সিকিউরিটিটা নিতে পারতো, অন্তত প্রোটিনের যে ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হতো। কিন্তু এই যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হায়ার গ্রোথের কারণে কিন্তু এটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং দেখো ডিমান্ড অফ ব্যাকওয়ার্ড পোল্ট্রি প্রোডাক্টস টু দ্য ইনক্রিজিং নাম্বার অফ ফিনান্সিয়ালি সলভ অ্যান্ড হেলথ কনসাস consumers of the low middle income status Bangladesh is increasing day by day. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এই যে ব্যাকওয়ার্ড পোল্ট্রি প্রোডাক্টস যদিও ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের কারণে এই রুরাল পোল্ট্রি ফার্মাররা হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, তারপরেও যতটুকু আছে এটা কিন্তু খুব ডিমান্ড। যারা ফিনান্সিয়ালি সলভ যে কনজিউমার আছে, যাদের একটু ফিনান্সিয়াল ব্যাকআপ বেশি আছে, তারা কিন্তু এটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে চ্যালেঞ্জটা হচ্ছে দেখো টু এনশিওর দ্য ফার্মার্স প্রফিট কনসিস্টেন্টলি অ্যান্ড রিজনেবলি। অবশ্যই প্রফিটটা তাদের কনসিস্টেন্টলি করতে হবে, রিজনেবলি ভাবে, এটা তাদের চিন্তা করতে হবে, তাদের চ্যালেঞ্জ। যদি তুমি প্রফিট পেতে চাও অবশ্যই তোমার এখানে তোমার এই দিকে নজর দিতে হবে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড পোল্ট্রি ফার্মিং এর দিকে কনসার্ন হতে হবে এবং লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টিভ হাই ইয়েল্ডিং poultry breeds, low-cost production technology and management protocols, and robust government and non-government livestock extension service, along with farmers-friendly marketing channel, might work properly to this regard. ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই এই হাই ইয়েল্ডিং ব্রিডও দরকার, লো কস্ট প্রোডাকশন টেকনোলজিও দরকার, ম্যানেজমেন্ট প্রোটোকলও দরকার, এবং সাথে সাথে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট লাইভস্টক এক্সটেনশন সার্ভিস যারা আছে তাদেরকেও নজর দিতে হবে এবং ফার্মারদের সাথে ফ্রেন্ডলি মার্কেটিং চ্যানেলের ব্যবস্থা করতে হবে, ফার্মারদের সাথে ফ্রেন্ডলি আচরণ করতে হবে যাতে এইটা হচ্ছে বুস্ট আপ হয়। ঠিক আছে, এই পোল্ট্রি সেক্টরটা, ব্যাকওয়ার্ড পোল্ট্রি সেক্টরটা বুস্ট আপ হয় এবং এটা ভালোভাবে এটা
ইনক্রিজ হয়, এটা রেজ আপ হয়, ঠিক আছে। এবং এই সমস্ত অ্যাপ্রোচটা যদি ভালো মতো করা যায় তাহলেই শুধু আমরা আমাদের যে রুরাল পোল্ট্রি প্রোডাকশনের গোলটাকে আমরা পৌঁছাতে পারি, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে the whole approach needs integrated involvement of the local and regional partners, researcher, extension workers and policy makers to speed up the goal, ঠিক আছে। এই গোলে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের এই যে অ্যাপ্রোচটা নিতে হবে সেটা অবশ্যই গভর্নমেন্টের ইনভলভ থাকবে, লোকাল রিজনাল পার্টনার থাকবে, রিসার্চার লাগবে। এটা হচ্ছে আমাদের কাজ, আমরা রিসার্চ করে দেখবো যে কোনটা দরকার, এক্সটেনশন ওয়ার্কের দরকার, এবং পলিসি মেকাররাও এই কাজটা করলেই আমরা হচ্ছে আমাদের এই ডিজায়ার গোলে পৌঁছাতে পারবো, ঠিক আছে। এই টপিকটা নিয়ে হচ্ছে আমাদের অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, যদি একটা ক্লাস আমরা সাকসেসফুলি রান করতে পারিনি। তো এই 3টে টপিক আমি তোমাদেরকে দিয়ে দিব। ব্রিডিং স্ট্র্যাটেজি ছিল, ব্রিড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি একটা, আর একটা হচ্ছে কিছু রিকমেন্ডেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা আজকে শেষ করলাম। নেক্সট ক্লাস কবে হবে আমি বলতে পারছি না, কারণ আমি আমার যে 50% পড়ানোর কথা অলরেডি আমি অনেকটাই ঘুরিয়ে ফেলছি। তো তোমরা হচ্ছে আবার যদি ক্লাস নেই, আমি তোমাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে ওকে আমি বলে দিব, ঠিক আছে। আর যে 3টা টপিক আমি ক্লাস নিলাম, এই টপিকটা আমি ওর মেইলে পাঠিয়ে দিব, তোমরা ওর কাছে কমিউনিকেট করে নোটসগুলো নিয়ে নিও, ঠিক আছে। তো ক্লাস ক্লাস আমি শেষ করতে যাচ্ছি। ক্লাস শেষ করতে যাচ্ছি। তো তোমাদের তো খোঁজখবর নেওয়া হলো না, তোমাদের কারো কি হচ্ছে এই যে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে কারো কি কোনো প্রবলেম হয়েছে? কারো বাসা কি ওইদিকে আছে? কোন স্টুডেন্টের কি কোনো মেজর প্রবলেম হয়েছে কিনা? আমি হয়তো শুনিনি এখনো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা খুবই ভালো, কারণ এটা আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি প্রবলেম হয়নি এবার। তারপর যারা হচ্ছে ওইদিকে আছে তাদের তো বার্তা ভেঙে অনেক অবস্থা খারাপ। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো। নেক্সট ক্লাস কবে হবে আমি রিপ্রেজেন্টেটিভকে জানিয়ে দিব, বা হচ্ছে আমি লিংক মেইল করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দিয়ে দিন, ইয়া করো, শীট প্রো দিয়ে দিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।